কি অবস্থা বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের শিওর শর্ট সিরিজের পর্যায় সারণী অর্থাৎ চ্যাপ্টার 4 যে চ্যাপ্টারটা রয়েছে সেইটার এমসিকিউ পোর্শনটা নিয়ে আমি চলে এসেছি তোমাদের অভিক ভাইয়া। সো ফার্স্টে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি পড়ালেখা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে অ্যান্ড বর্তমানে আছি তৃতীয় বর্ষে উঠে যাব, ইয়ার ফাইনাল দিলাম সেকেন্ড ইয়ারের। তো যাই হোক, আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের এমসিকিউ পোর্শন নিয়ে আলোচনা হবে অ্যান্ড এই ভিডিওটাতে তোমরা বেসিক্যালি দেখবা যে আমরা এমসিকিউগুলো কিভাবে সলভ করতে পারি, কি কি শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, অ্যান্ড এমসিকিউ সলভিংয়ের ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলো প্রায়োরিটি দিতে হয় সব কিছু নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটাতে। তো বেসিক্যালি এই ভিডিওটা তোমার হচ্ছে এমসিকিউ বেসড ভিডিও হচ্ছে। তো তোমরা জানো শিওর শর্ট সিরিজের এমসিকিউ প্লাস সিকিউ প্রতিটা চ্যাপ্টারের ডিফারেন্ট ভিডিও কিন্তু যাচ্ছে। তো সিকিউর জন্য আলাদা একটা ভিডিও যাবে এই চ্যাপ্টারেরই, আজকের এমসিকিউর এই ভিডিওটা। সো সিকিউর ভিডিওতে আমরা সিকিউর মতো করে জিনিসপাতিগুলো সলভ করব, আমরা কনসেপ্টগুলো শিখবো। আর আজকের ভিডিওটা যেহেতু এমসিকিউ বেসড, তাই আজকের ভিডিওগুলোতে আমরা যেই কনসেপ্টগুলো শিখবো বা যা যা শিখবো সব কিছু কিন্তু এমসিকিউর মতো করেই আমরা এখানে শেখার ট্রাই করব, যেন খুব কম সময়ে একটা কম্প্যাক্ট ওয়েতে আমাদের বোর্ড এক্সাম বা স্কুলের যে এক্সামগুলো হবে সামনে সেই এক্সামগুলোতে এমসিকিউটা আমরা টাইমের মধ্যে ইফেক্টিভলি অ্যাপ্রোচ করতে পারি। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের শিওর শর্ট সিরিজের এমসিকিউ পোর্শন চ্যাপ্টার 4 অর্থাৎ পর্যায় সারণীর এইটা শুরু করি। আচ্ছা, তো ফার্স্টে আরেকটু কথা বলে নিই, সেটা হচ্ছে আমাদের এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলটাতে যদি তুমি যাও তাহলে দেখবা ওখানে আমাদের সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টারের কিন্তু ওয়ান শট ক্লাসগুলো আপলোড করা আছে। সো আলটিমেটলি তুমি যদি মনে করো যে তুমি তোমার ফুল প্রিপারেশনটা মানে কোনো কস্টিং ছাড়াই, কোনো পেইড কোর্স ছাড়াই তুমি নিতে চাও, যদি তোমার সেরকম ডেডিকেশান থাকে, সেরকম কনসেন্ট্রেশন থাকে, তুমি যদি এক্সট্রিম লেভেলের ফোকাসড স্টুডেন্ট হও, তাহলে এই ওয়ান শটগুলো দেখে ফ্রিতেই তুমি কিন্তু মোটামুটি তোমার প্রিপারেশনটা ভালো মতো ঝালাই করে নিতে পারো। আর এই যে আমাদের শিওর শটগুলো যাচ্ছে, শিওর শট সিরিজ যেটা যাচ্ছে সিকিউ এমসিকিউর, এটাও কিন্তু ফ্রিতে যাচ্ছে, পেইডে যাচ্ছে না। সো আলটিমেটলি আমরা ফ্রিতে একটা এমন এরা তৈরি করতে চাচ্ছি যেই এরা দিয়ে একটা স্টুডেন্ট তার যাবতীয় প্রিপারেশনটা নিয়ে নিতে পারে অ্যান্ড এসএসসিতে বা যে কোনো এক্সামে একটা ভালো রেজাল্ট সুন্দর মতো ইজিলি ক্র্যাক করতে পারে। অ্যান্ড তুমি যদি এই ভিডিওগুলো দেখো, যেমন আমাদের কেমিস্ট্রি পোর্শনে দেখো, এখানে দেওয়া আছে রায়ান ভাইয়ের থাম্বনেইলটা প্রথমে আসছে, এখানে মোটামুটি আমি তোমাদের রায়ান ভাইয়া, সামিন ভাইয়া সবাই ক্লাস নিয়েছি। সো ভিডিওগুলোর ভিউজ দেখলে বুঝতে পারবা যে কত স্টুডেন্ট এই ভিডিওগুলো দেখে আলটিমেটলি বেনিফিটেড হয়েছে। সো তোমরা যারা জানো না, এই ভিডিওগুলো দেখে কিন্তু তোমরা ইউটিলাইজ করতে পারো, একটা ভালো প্রিপারেশন নিতে পারো। অ্যান্ড এরপরে আসতেছে হচ্ছে আরেকটা পোর্শনের কথা, সেটা হচ্ছে আমাদের এফআরবির কথা। তোমাদের একটা কথা বলি, বুঝছো, সেটা হচ্ছে আমি তো এইচএসসি 22 ব্যাচ ছিলাম। তো অপূর্ব দাদা, তারপর হচ্ছে মাসরুর ভাই, হিমেল ভাই, অভি দাদা, তারপর রাকিব ভাই, এই বস লেভেলের যে টিচাররা রয়েছেন, এদের ক্লাস করা না আমাদের কাছে ড্রিম ছিল, একটা স্বপ্নের মতো ছিল। সো তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু এইচএসসি বা অ্যাডমিশনের আগেই এসএসসি লেভেলেই এই বস লেভেলের মানুষগুলাকে তোমরা পাচ্ছ, তাদের সাহচর্যে যেতে পাচ্ছ, বুঝতে পারছো, তাদের ক্লাস পাচ্ছ, তাদের যেই এক্সপিরিয়েন্স আছে সেটা তোমাদের সাথে শেয়ার হচ্ছে এই লেভেল থেকেই। সো তোমরা বুঝো বা তোমরা একটু ফিল করার ট্রাই করো আলটিমেটলি তোমরা কতটা লাকি। আমি চাই বা আমরা প্রত্যেকে চাই এই ব্লেসিংটাকে তোমরা যেন উইপেন হিসেবে কাজ করতে পারো, যেন তোমরা প্রত্যেকটা সাবজেক্টে এই মানুষগুলা বা আমরা যারা এসএস ফিউচার স্কুলে রেগুলার ক্লাস নিচ্ছি, আমাদের এই কন্টেন্টগুলোকে তোমরা যেন তোমাদের এক্সাম হলে বেস্ট ওয়েতে অ্যাপ্রোচ করে আসতে পারো, ইউটিলাইজ করে আসতে পারো। অ্যান্ড আমাদের পাওয়া হবে যে তোমরা রেজাল্ট পেয়ে বলবা যে ভাইয়া না, আপনারা যা পড়াইছিলেন সেটা আলটিমেটলি আমাদের কাজে আসছে। এখন একটা কমন কোশ্চেন বা তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে, সেটার অ্যান্সারটা দিই। তোমরা ভাবতে পারো যে ভাইয়া আপনারা তো সব কিছু ফ্রিতে দিচ্ছেন, তো এফআরবি করার লাভটা কি? দেখো, ফার্স্ট রিজনটা যদি বলি সেটা হচ্ছে আমরা তো বাঙালি, তাই না? এই কথাটা আমি সবসময় বলি, আমরা কিন্তু প্রেশারে না পড়লে কাজ করতে চাই না, প্রেশারে না পড়লে আমরা কাজ করতে চাই না। তো তুমি যদি সেই প্রেশারের জায়গাটা ক্রিয়েট করতে চাও বা একটা বাইন্ডিংসের মধ্যে থাকতে চাও বা একটা রুটিনের মধ্যে থাকতে চাও, তাহলে এফআরবি কোর্সটা তোমার জন্য আলটিমেটলি একটা বেস্ট চয়েস হবে।
এছাড়াও এই কোর্সটাতে আমরা একটা বা দুইটা ক্লাসের মাধ্যমে তোমার কনসেপচুয়াল যে প্রবলেম আছে, সিকিউ এমসিকিউ যে প্রবলেম আছে সেইগুলো সলভ করব। তুমি আমাদের সাথে ইন্টারেক্ট করতে পারবা, ডিসকাশন গ্রুপে ডিসকাস করতে পারবা, যেগুলো আলটিমেটলি কিন্তু ফ্রিতে এই সুযোগটা থাকে না। এছাড়াও এই এফআরবি কোর্সটাতে আমরা বেশ কিছু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট নিয়ে আলোচনা করব, ডিসকাস করব। কেন করব? রিজন হচ্ছে ভাইয়া তুমি যদি এসএসসি 25-এর কোয়েশ্চেন অ্যান্ড তাদের গ্রেডিং সিস্টেমটা দেখবা বিগত বছরগুলোর তুলনায় তাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তাদের খাতা দেখায় পরিবর্তন আসছে, তাই না? তো বড় একটা রেজাল্টে কিন্তু ধাক্কা খাইছে এসএসসি 25 যারা ছিল, তাদের জিপিএ 5 কমছে, পাশের হার কমছে, সব কিছুতেই বড়সড় একটা চেঞ্জ আসছে, অ্যান্ড চেঞ্জটা নেগেটিভ চেঞ্জ, মানে নাম্বারটা কমে গেছে। তো আলটিমেটলি আমরা যেন আমাদের বেস্ট অ্যাপ্রোচটা করতে পারি বা পারফর্মটা এক্সাম হলে করে আসতে পারি, এই জন্য যা যা লাগে, যতটুকু অ্যাডভান্স জিনিসপাতি লাগে, যেটা দিয়ে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে আসতে পারো, সব কিছুর দায়িত্ব নেওয়া হবে এই এফআরবি কোর্সে। সো 25 তারিখ থেকে তোমাদের এফআরবি কোর্সটা শুরু হচ্ছে, বা ভিডিওটা যদি এফআরবি কোর্সের পরে যায়, মানে শুরু হয়ে যাওয়ার পরে যায়, তার মানে শুরু হয়ে গেছে হয়তো, বাট আমি শ্যুট করতেছি কিন্তু এফআরবি কোর্স শুরু হওয়ার আগে, ঠিক আছে? সো যারা এখনো ভর্তি হওনি, আমি তোমাদেরকে বলবো ভর্তি হয়ে যেতে পারো, বা আমাদের ক্লাস যদি জাজ করতে চাও তো আমার এই ক্লাসটা দেখে বা অন্যদের ক্লাস দেখে জাজ করতে পারো। আরও অনেক ফ্রি ক্লাস আছে, সেগুলো দেখেও জাজ করতে পারো, আমাদের ক্লাস রয়েছে। আর হচ্ছে আরেকটা সাজেশন দিব, যে তোমরা যারা ভর্তি হতে চাও বা প্রিপারেশনটা মনে করতেছো পুরো এই কয়েকটা মানে 2 বছরে তোমরা ভালো মতো বা 1.5-2 বছরে ভালো মতো প্রিপারেশনটা নিতে পারোনি, সো তোমরা ইজিলি কিন্তু এই কোর্সটা করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবা। কারণ সেই প্রিপারেশনটা আমরা তোমাদের ক্লাসের মাধ্যমেই নিয়ে দিব, মানে ক্লাসের পড়াতে আমরা ক্লাসে রেডি করার মতোই সেইভাবে কন্টেন্টটা গোছাচ্ছি বা সাজাচ্ছি। আর তোমার মাইন্ড সেটআপটা যদি আলটিমেটলি থাকে তুমি এই কোর্সটাতে ভর্তি হবা, ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাকে আমি বলবো, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তাহলে দেরি কইরো না, খুব দ্রুতই যদি তুমি ভর্তি না হয়ে থাকো ভর্তি হয়ে যাও। আর ভর্তি যদি হয়ে থাকো তাহলে কিন্তু ক্লাসগুলো মিস দিও না, রেগুলারিটি মেনটেন করে প্রথম থেকেই কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করতে থাকবা, যেন তোমার কোনো গ্যাপ না জমে বা পড়ার কোনো এখানে তোমার পাহাড় সম কোনো কিছু ক্রিয়েট না হয়ে যায়, যেটা পরে তোমার ওভারকাম করতে বা ফিল আপ করতে বেশি পেইন খাওয়া লাগে, ঠিক আছে? সো আলটিমেটলি অনেক কথা হলো, অনেক কোর্সগুলা নিয়ে তোমাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা আমাদের মেইন টপিকটাতে চলে আসি। সো দেখো, প্রথমে আমরা যেটা দেখবো, স্পেশাল কিছু এমসিকিউ দেখবো। স্পেশাল এমসিকিউ বলতে এসএসসি 25 যারা ছিল, অর্থাৎ 25 ব্যাচের যে কোয়েশ্চেনগুলো আসছে ওইগুলো আমরা একটু সলভ করে ফেলবো, ঠিক আছে? আমি প্রথমে একটা কথা বলবো, যারা এমসিকিউতে ভালো করতে চাও তাদের সর্বপ্রথম এবং বেস্ট যে উইপেনটা হবে সেটা হচ্ছে মেইন বুক রিডিং দেওয়া। মেইন বই রিডিং দেওয়ার বিকল্প কোনো ওয়ে নাই যেটা ফলো করে তুমি এমসিকিউ ভালো করতে পারো। সো যারা এখনো রিডিং দেওয়া শুরু করোনি, ভালো মতো বইটা রিডিং দাও, যেন তুমি এমসিকিউতে কোথাও বেঁধে না যেতে পারো, ঠিক আছে? ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেনটা আমরা একটা অ্যাপ্রোচ করে ফেলি। দেখো কি বলছে, বিজ্ঞানী মেন্ডেলিফের প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা কত ছিল? তো আমরা জানি মেন্ডেলিফের পর্যায় সারণীতে তোমার গ্রুপ ছিল কয়টা বলো তো? গ্রুপ ছিল হচ্ছে 8টা। আবেগে ভুল বলে ফেলছি, গ্রুপ ছিল 8টা আর পর্যায় ছিল হচ্ছে 12টা, বুঝছো? পর্যায় ছিল কয়টা? পর্যায় ছিল 12টা। এখন দেখো তোমাকে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে প্রথম পর্যায় সারণীতে কলাম সংখ্যা কতটি ছিল? কলাম মানে কি? গ্রুপ, তাই না? 8টা ছিল, তার মানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? 8 হবে। আচ্ছা, আর মেন্ডেলিফ কয়টা মৌল নিয়ে তার প্রথম পর্যায় সারণীটা শুরু করেছিলেন বলতো? 63টা মৌল। এখান থেকে কিন্তু কোনো না কোশ্চেন তুমি পেয়েই যাবা, ঠিক আছে? ওকে, পরেরটাতে চলে যাই। কোনটি মৃৎক্ষার ধাতু? কোনটি মৃৎক্ষার ধাতু? আমরা প্রত্যেকটা গ্রুপের কিছু ট্রিক্স তোমাকে শেখাবো, একটু পরেই যাচ্ছি যখন টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করব। তো গ্রুপ 2তে যারা রয়েছে তারা প্রত্যেকেই কি হবে? গ্রুপ 2 এর মৌলগুলাই হচ্ছে তোমার মৃৎক্ষার ধাতু। গ্রুপ 2 এর যে মৌলগুলা রয়েছে, গ্রুপ 2 এর মৌলগুলাই হচ্ছে মৃৎক্ষার ধাতু। তো গ্রুপ 2 এ কারা আছে দেখো তো? আমরা সবাই জানি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাই না? তো এখন দেখো কেন এদের মৃৎক্ষার ধাতু বলা হয় আমরা জানি, কারণ এদের অক্সাইড বা হাইড্রোক্সাইডগুলা কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়, তাই এদেরকে আমরা মৃৎক্ষার বা অ্যালকালাইন আর্থ মেটাল বলে থাকি, রাইট? ওকে, তো কোনটা মৃৎক্ষার ধাতু? অপশনে দেখো প্রথমেই আছে বেরিলিয়াম। আচ্ছা, পরেরটাতে চলো। পরেরটা কি বলছে ভাইয়া? দেখো তো পরেরটাতে বলছে হচ্ছে পরের কোশ্চেন, আচ্ছা, কোনটি ভারী ধাতু? খুব ভালো একটা কোশ্চেন। দেখো, ইউজুয়ালি ভারী ধাতু বললেই তোমাদের কোন ব্লকের কথা মাথায় আসবে জানো? ডি ব্লক। ডি ব্লকের মৌলগুলো সাধারণত হচ্ছে ভারী ধাতু হয়ে থাকে, ডি ব্লকের মৌলগুলা। আচ্ছা,
তো ভারী ধাতু উদাহরণগুলো আমি কিছু উদাহরণ দিচ্ছি বইয়ের বাইরেও, যেগুলো তোমাদের এক্সামে আসতে পারে বা অলরেডি আসছে, একটু অ্যাডভান্স লেভেলের কিছু এমসিকিউ বা ডিফারেন্ট টাইপের এমসিকিউ, তাই না? তো দেখো ভারী ধাতুর উদাহরণ কি কি আছে, সেটা হচ্ছে তোমার ক্যাডমিয়াম হইতে পারে, লেড হইতে পারে, আর্সেনিক হইতে পারে, মার্কারি হইতে পারে, এগুলো প্রত্যেকে কিন্তু ভারী ধাতুর উদাহরণ। ওকে, আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ঘনত্বের মৌল কোনটা? সবচেয়ে বেশি ঘনত্ব, সবচেয়ে বেশি ঘনত্ব কার বলো তো? সবচেয়ে বেশি ঘনত্ব কার ভাইয়া? সবচেয়ে বেশি ঘনত্ব পরমাণু হচ্ছে ইরিডিয়াম। হ্যাঁ, মাথায় রাখো ইরিডিয়াম। তাহলে দেখো তো চারটার মধ্যেই আমরা পেয়ে যাব আশা করি। কোনটা আছে? লেড হবে, তাই না? আচ্ছা সরি, এটা আমি প্যালাডিয়ামেরটা লিখছি, এটা হবে লেড। লেড মানে পিবি, উল্টে গেছে, লেড। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন সি। ওকে, আচ্ছা, এরপরে দেখো কি হচ্ছে, কোনটি অবস্থানান্তর মৌল? কোনটি অবস্থানান্তর মৌল? আমরা সিকিউতে এগুলো নিয়ে আলোচনা করব, প্যারা নাই। আচ্ছা, অবস্থানান্তর মৌল বেসিক্যালি কি জিনিস বলো তো? আমি এখানে লিখতেছি না, সিকিউতে আমরা এগুলো পড়বো, প্যারা নাই, বুঝছো? সিকিউ সিরিজ দেখলে এগুলো দেখবে আসছে। তো অবস্থানান্তর মৌল ডেফিনেশনটা হচ্ছে, সংজ্ঞাটা হচ্ছে, যে সকল ডি ব্লক মৌলের অন্তত একটি সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ। ভাই ডি অরবিটাল আংশিক পূর্ণ মানে কি? ডি অরবিটাল আংশিক পূর্ণ মানে হচ্ছে D1 to D9, বুঝতে পারছো? অর্থাৎ ডি অরবিটালে 1 থেকে 9টা ইলেকট্রন থাকবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, যে কোনো একটা থাকতে পারবে। কিন্তু D0 যদি হয়, আয়নের ইলেকট্রন বিন্যাস, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করে যদি দেখো সেখানে ডিতে কোনো ইলেকট্রন নাই, D0, তাহলে কি সেটা অবস্থানান্তর মৌল হবে? হবে না। কেন? কারণ সেই ডি অরবিটালটা ফাঁকা, ভ্যাকেন্ট ডি অরবিটাল, রাইট? আচ্ছা, আর যদি সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস করে দেখো সেখানে ইলেকট্রন বিন্যাসটা ডি অরবিটাল আর আসছে D10, তাহলে কি সেটা অবস্থানান্তর মৌল হবে? না ভাইয়া, সেটা তো আংশিক পূর্ণ না, সেটা পরিপূর্ণ, কমপ্লিটলি ফিলড আপ। সো আমার কি হইতে হবে? আংশিক পূর্ণ হতে হবে, অর্থাৎ D1 to D9, D0 বা D10 হতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, তো এই অবস্থানান্তর মৌল কোনটা, এই টাইপের কোশ্চেন আসলে একটা জিনিস মনে রাখবা, সাধারণত আমাদের কাছে 21 থেকে 30 পারমাণবিক সংখ্যার মধ্যেই আসে। তো 21 থেকে 30-এর মধ্যে তুমি যদি লক্ষ্য করো, স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এরাই শুধু অবস্থানান্তর মৌল হয় না। 21 থেকে 30-এর মধ্যে কি হয় না? এরাই শুধু অবস্থানান্তর মৌল হয় না, এর মধ্যে বাকি যারা আছে সবাই কি হয়? সবাই অবস্থানান্তর মৌল হয়। কেন ভাইয়া? দেখো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি দেখো, স্ক্যান্ডিয়ামের তো না, বেসিক্যালি হচ্ছে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন। সুস্থিত আয়ন কোনটা? স্ক্যান্ডিয়ামের 3+, স্ক্যান্ডিয়াম 3+। আর জিঙ্কের কোনটা বলো তো? জিঙ্কেরটা হচ্ছে জিঙ্ক 2+। তো ইলেকট্রন বিন্যাস করে দেখবা, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস করলে 3D তে হয়ে যায় হচ্ছে 0, আর জিঙ্কের হয়ে যায় 3D তে 10। তাহলে কি হলো ভাইয়া? 0 মানে হচ্ছে ভ্যাকেন্ট, 10 মানে পরিপূর্ণ। তাহলে কি অবস্থানান্তর মৌল হবে? হবে না। তাহলে 21 থেকে 30-এর মধ্যে স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক বাদে যারা আছে প্রত্যেকে অবস্থানান্তর মৌল হয়। তো এর মধ্যে কি আছে দেখো? আয়রন, অবভিয়াসলি এটা একটা অবস্থানান্তর মৌল হবে, আনডাউটেডলি এটা কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাই। আয়রনের সুস্থিত আয়ন কোনটা হয় জানো? আয়রনেরটা হয় হচ্ছে তোমার Fe2+ দিয়েও দেখাইতে পারো, Fe3+, বাট Fe3+টা মোর স্টেবল। ওকে, পরেরটাতে চলে যাই। চলো পরের এমসিকিউতে কি বলতেছে দেখি। অ্যাক্টিনাইট সারির মৌলগুলো কোন পর্যায়ের? এটা মনে থাকার কথা। অ্যাক্টিনাইট সিরিজের আগে আসে ল্যান্থেনাইট সিরিজ। ল্যান্থেনাইট সিরিজটা কোন পর্যায়ের বলো তো? ল্যান্থেনাইট সিরিজটা হচ্ছে ষষ্ঠ পর্যায়ের হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ। ল্যান্থেনাইটটা হচ্ছে তোমার ষষ্ঠ পর্যায়ের, ষষ্ঠ। আর তারপরে আসে অ্যাক্টিনাইট। অ্যাক্টিনাইট কয়টা, কত নম্বর হবে তাহলে? অ্যাক্টিনাইটটা হবে তোমার হচ্ছে 7 নম্বর পর্যায়ে, 7। দেখো কই আছে? সপ্তম, ঠিক আছে, একেবারে লাস্ট। আচ্ছা, এরপরে দেখো স্ক্যান্ডিয়াম 3+-এ কতটি ইলেকট্রন থাকে? স্ক্যান্ডিয়াম 3+-এ, তাই না? 3+, তার মানে কি হয়েছে? কয়টা ইলেকট্রন বের হয়েছে? 3টা ইলেকট্রন বের হয়ে গেছে, আমরা বুঝি। তো স্বাভাবিক এখানে অনেক ইলেকট্রন বিন্যাস করে দেখবি। ইলেকট্রন বিন্যাস করার কি দরকার আছে? কোনো করার দরকার নাই। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 21, তার থেকে 3টা ইলেকট্রন চলে গেছে প্লাস, তাই না? তো 21 - 3 করলে কত হয়? 18, মানে আর্গন ইলেকট্রন বিন্যাস। কয়টা ইলেকট্রন আছে তাহলে? 18টা। ইলেকট্রন বিন্যাস করার দরকার নেই, এগুলো কিন্তু জাস্ট পারমাণবিক সংখ্যা থেকে বাদ দিলেই হয়ে যায়। আচ্ছা, ইলেকট্রন আসক্তির মানের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? আমরা একটু পরে দেখবো, সমস্যা নাই। ইলেকট্রন আসক্তির মানের ক্ষেত্রে তো আমরা জানি একটা গ্রুপের উপর থেকে যদি নিচে যাও কি হয়? একটা গ্রুপের তুমি যদি উপর থেকে নিচে যাও তাহলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে নাকি কমে? ইলেকট্রন আসক্তির মান হচ্ছে উপর থেকে নিচে গেলে কি হতে থাকে? উপর থেকে নিচে গেলে কি হতে থাকে? ইলেকট্রন আসক্তির মান, একটা গ্রুপের উপর থেকে যদি নিচে যেতে চাও
তাহলে হচ্ছে ইলেকট্রন আসক্তির মানটা তোমার বাড়বে নাকি কমবে? আইডিয়া করো তো, আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, ডিফারেন্ট আমরা ব্যাখ্যাটা পরে দেওয়ার থেকে আগে একটু তোমাদের বলি। একটা গ্রুপের উপর থেকে যদি নিচে যেতে থাকো তাহলে আলটিমেটলি কি হয়? এফ নেট যেটা কার্যকরী নিউক্লিয় বল সেটা বাড়ে নাকি কমে? উপর থেকে নিচে গেলে এফ নেটটা হচ্ছে তোমার কি হয়? কমে যায়। তো কেন কমে একটু পরে আমরা ব্যাখ্যা দিচ্ছি, সমস্যা নাই। পরে একটু পরেই আমরা যখন টাইপ ওয়াইজে যাবো তখনই আমরা ব্যাখ্যাটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই, বুঝছো? আচ্ছা, আমরা কাজ করি ব্যাখ্যাতে ওই টাইপ ওয়াইজে যার আগেই দিই, তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে। টাইপ ওয়াইজ যার আগেই তোমাদের এখানে ব্যাখ্যাটা একটু দিয়ে আসি। দেখো, একটা আলোচনা করে যাই, যেহেতু আসছে আলোচনা করে যাই, তাহলে পরে যে আর প্যারা খাওয়া লাগবে না। ভাইয়া, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কি? ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কি? ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে তুমি কোনো একটা মৌলে বা পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করাবা, ওই 1 মোল ইলেকট্রন প্রবেশ করাতে তোমার যে পরিমাণ শক্তির পরিবর্তন হবে। কেন শক্তির পরিবর্তন কথাটা বলছি, এটা সিকিউ ক্লাসে আমরা ডিসকাস করে দিব। কেন পরিবর্তন বলতেছি, কেন স্পেসিফিক্যালি বলতেছি না যে তোমার হচ্ছে শক্তি নির্গত হয় বা শক্তি প্রয়োজন হয়। আমি একটু হিন্টস দিয়ে রাখি বা এক কথায় বলে রাখি, ইলেকট্রন অ্যাফিনিটির কাহিনী যদি তুমি দেখতে যাও তাহলে দেখবা প্রথম ইলেকট্রন আসক্তি যেটা ফার্স্টের ক্ষেত্রে, প্রথম ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে এখানে শক্তি নির্গত হয়, অর্থাৎ ডেল এইচটা হয় হচ্ছে নেগেটিভ। ডেল এইচটা হয় হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এখানে শক্তি নির্গত হয়। অর্থাৎ তাইলে আমরা সংজ্ঞাটা দিতে পারি এইভাবে যে গ্যাসীয় এবং বিচ্ছিন্ন কোনো নিরপেক্ষ পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ওকে, আচ্ছা, এরপরে তুমি যদি দ্বিতীয় ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখো তাহলে যেটা দেখবা সেকেন্ডটার ক্ষেত্রে যেটা দেখবা, সেই ক্ষেত্রে আবার শক্তি দেওয়া লাগে, রিপালশনের এগেইনস্টে কাজ করতে হয়, তো শক্তি দিতে হয় প্লাস, তার মানে এটা আবার তাপহারী প্রক্রিয়া, শক্তি দিতে হচ্ছে। তখন তাহলে আবার সংজ্ঞাটা কি দেওয়া লাগে যে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দেওয়া লাগতেছে। তার মানে কি, একবার দিতে হচ্ছে, একবার নিতে হচ্ছে, মানে বের হচ্ছে, একবার দেওয়া লাগতেছে। সো এটা কি কন্ট্রাডিকশন লেগে যাচ্ছে না? এই জন্য আমরা একবারে যখন সংজ্ঞাটা বা ডেফিনেশনটা দিই তখন আমরা বলে দিব যে এখানে আলটিমেটলি শক্তির পরিবর্তন হয়, দেওয়া নেওয়া। ওটা স্পেসিফিক্যালি যখন প্রথম বা দ্বিতীয় সংজ্ঞা দিব তখন স্পেসিফিক্যালি বলবো। বাট যখন সিম্পলি জেনারেলভাবে আমরা ইলেকট্রন অ্যাফিনিটির সংজ্ঞা বলি তখন আমরা বলি শক্তির পরিবর্তন হয়। ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো, এর আগে একটা টপিক নিয়ে একটু আলোচনা করে আসি, সেটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট। শিল্ডিং ইফেক্ট জিনিসটা কি? দেখো, শিল্ডিং ইফেক্ট কি জিনিস? শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব, এটা কি জিনিস ভাইয়া বলো তো? শিল্ডিং ইফেক্টটা কি জিনিস? আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, মনে করো দুইটা কেস আছে। এখানে একটা ওয়াল আছে, এখান থেকে একটা বুলেট যেতে যাচ্ছে, ঠিক আছে, মাঝে একটা তক্তা আছে। এবার এইখানেও একটা ওয়াল আছে, কেস 2তে এখান থেকেও একটা বুলেট যেতে যাচ্ছে, বাট মাঝে একটা দুইটা ওয়াল আছে। এখন আমাকে বলো তো, এই বুলেটটা দেয়ালে আঘাত করতে বাধা পাবে কোথায় বেশি? অবশ্যই এই বি নাম্বার কেসে, তাই না? বি নাম্বার কেসে বাধাটা বেশি পাবে। কেন? কারণ মাঝে তক্তার সংখ্যা বেড়ে গেছে, যত তক্তার সংখ্যা বাড়বে বাধাটাও তত বেশি পাচ্ছে। তো এটাই আলটিমেটলি শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব। এটা এখন পরমাণুর ক্ষেত্রে কিভাবে কাজ হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো এখানে আমরা দুইটা পরমাণুর স্ট্রাকচার একটু দেখি, ডায়াগ্রাম দেখে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ডায়াগ্রাম দেখে বোঝার চেষ্টা করি। ওকে, 2, এখানে মনে করো 1 আছে, এখানে 2, এখানে আছে 8টা ইলেকট্রন। ওকে, এখানে আছে 1টা ইলেকট্রন। ঠিক আছে, এখন দেখো আলটিমেটলি ঘটনাটা এখানে কি ঘটতেছে? ঘটনাটা ঘটতেছে এই যে সেন্টারে যে পজিটিভ চার্জ, এইটা তো তোমার হচ্ছে ভ্যালেন্স শেল, এটা না ভ্যালেন্স শেল, সর্ববহিস্থ কক্ষপথ যেটা, এটা তো ভ্যালেন্স শেল বা যোজ্যতা স্তর। এই ভ্যালেন্স শেলের যে ইলেকট্রন আছে সেটাকে কি অ্যাট্রাক্ট করতেছে? কেন করতেছে? দিস ইজ পজিটিভ অ্যান্ড ইলেকট্রন, দিস ইজ নেগেটিভ। পজিটিভ অ্যান্ড নেগেটিভ পরস্পরকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, আমরা এটা জানি। ঠিক আছে, ওকে, সো এইখানেও সেই ঘটনাটা ঘটার কথা। কিন্তু দেখো একটা জিনিস, এইখানে ভ্যালেন্স শেল আর নিউক্লিয়াসের মধ্যে শক্তি স্তর কয়টা আছে? মধ্যকার শক্তি স্তর 1টা। এখানে শক্তি স্তর কয়টা? 1টা 2টা শক্তি আছে। তাহলে যত শক্তি স্তর বাড়তেছে তার মানে কি মধ্যবর্তী শক্তি স্তরে ইলেকট্রনও বাড়তেছে না? তো মধ্যবর্তী শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে ওরাও তো নেগেটিভ চার্জ, ওরাও তো সেন্ট্রালের পজিটিভের সাথে আকর্ষণ করবে, তাই না? তাহলে যত মধ্যবর্তী শক্তি স্তর বাড়তেছে তত ইলেকট্রন বাড়তেছে, তত নেগেটিভ চার্জ বাড়তেছে, তত ওই মধ্যবর্তী শক্তি স্তরের
ইলেকট্রনগুলা সেন্টারের নিউক্লিয়াসের পজিটিভ চার্জের সাথে আকর্ষণ বলের একটা কাহিনী বা একটা সম্পর্ক স্থাপন করতেছে বিধায় এই যে ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনটা আছে বা ছিল তার নেট যে আকর্ষণ বলটা, নেট আকর্ষণ বল, রেজাল্টেন্ট যে অ্যাট্রাকশন ফোর্স, সেটার ভ্যালুটা কি হচ্ছে? কমে যাচ্ছে। কেন? কারণ মাঝের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো আছে তারা তো আগে থেকেই ওই সেন্টারের পজিটিভ চার্জের সাথে আকর্ষণ বলটা তৈরি করতেছে, এন্ড ওই জন্য ওই ইলেকট্রনগুলা কি করতেছে, এই ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে সেন্টারের পজিটিভ চার্জের সাথে আকর্ষণ বল তৈরি করতে বাধা দিচ্ছে, বিধায় যেই বলটা তৈরি হওয়ার কথা ছিল তার থেকে আকর্ষণ বলের মানটা কমে যাচ্ছে, যেটাকে আমরা বলতেছি কার্যকরী নিউক্লিয় বল বা এফ নেট। এফ নেট বা কার্যকরী নিউক্লিয় বল। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস বুঝতেছি, মাঝের শক্তি স্তর বাড়লে কি হচ্ছে, এই মধ্যবর্তী শক্তি স্তরগুলো ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে সেন্টারে পজিটিভ চার্জের সাথে আকর্ষণ বল করতে বাধা দিচ্ছে। তো এই বাধা দেওয়া বা বাধা দেওয়ার ধর্মটাকে আমরা বলতেছি বা ঘটনাটাকে বলতেছি শিল্ডিং ইফেক্ট বা আচ্ছাদন প্রভাব। তাইলে আলটিমেটলি বলতো এই শিল্ডিং ইফেক্ট এসি যদি বাড়ে তাহলে আচ্ছাদন প্রভাবের কারণে আকর্ষণ বলটা এফ নেটটা কি হবে, এফ নেটটা কমে যাবে, এফ নেটটা কমে যাবে, তাই তো? তাহলে ভাইয়া এখন বোঝো, এখন আমাকে একটু বলো, একটা গ্রুপের, এতটুকু আমরা বুঝছি, একটা গ্রুপের এবার যদি তুমি উপর থেকে নিচে যাও তাহলে কি হয়? একটা গ্রুপের তুমি যদি উপর থেকে নিচে যাও, মনে করো হচ্ছে গ্রুপ 1 এর কথা যদি চিন্তা করো, সাপোজ এখানে লিথিয়াম আছে, সোডিয়াম আছে, তারপর মনে করো পটাশিয়াম আছে। তো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি 2 1, সোডিয়ামের কি 2 8 1, পটাশিয়ামের কি 2 8 8 1, এইভাবে আরো আসতেছে, তাই না? তার মানে একটা জিনিস দেখো তো, লিথিয়ামের শক্তি স্তর ছিল 2টা, সোডিয়ামের 3টা, পটাশিয়ামের 4টা, মানে যত করে যাচ্ছে একটা 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 করে শক্তি স্তর বাড়তেছে, মধ্যবর্তী শক্তি স্তর বাড়তেছে, দ্যাটস মিন মধ্যবর্তী ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। তাহলে কি হচ্ছে, শিল্ডিং ইফেক্টটা বেড়ে যাচ্ছে, তাই না? শিল্ডিং ইফেক্টটাও বেড়ে যাচ্ছে বা আচ্ছাদন প্রভাব বাড়তেছে। শিল্ডিং ইফেক্ট বাড়া মানে কি, কার্যকরী নিউক্লিয়াস বলটা কি হচ্ছে, এটা হচ্ছে কমে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে শক্তি স্তর বাড়ে, শক্তি স্তর যদি বাড়ে শিল্ডিং ইফেক্টটা বাড়বে, শিল্ডিং ইফেক্টটা বাড়লে আমরা জানি এটার ব্যস্ত অনুপাতের সম্পর্ক, আর কার্যকরী নিউক্লিয় বলটা কমে যাবে, এফ নেটটা কমবে। আচ্ছা, এবার এফ নেটটা যদি কমে তাহলে কি হবে বলো তো? এফ নেটটা যদি কমে তাহলে ওই যে সেন্টারের পজিটিভ চার্জ ভ্যালেন্স শেলের আকর্ষণটাকে কি করতেছে, কম করতেছে, আকর্ষণটাকে কম করতেছে। এখন একটা জিনিস চিন্তা করো, এটা তো তোমরা জানো হয়তো বা, তাও একটু বলি, এটা তোমরা হয়তো জানো, তাও একটু আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে সেন্টারের মনে করো এই একটা পজিটিভ চার্জ আছে নিউক্লিয়াস, ঠিক আছে? এই নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের যে ডিস্টেন্স, নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলি বলো তো? এইটাকে আমরা বলি হচ্ছে তোমার পারমাণবিক ব্যাসার্ধ বা তোমার হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, আর দিয়ে প্রকাশ করি এই ডিস্টেন্সটা। তাহলে আকর্ষণ বল যত কমতেছে তত কি ভ্যালেন্স শেলটা দূরে 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 থাকতেছে না? বুঝো, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের ভ্যালেন্স শেলের আকর্ষণ বল যত কমতেছে তত কি ভ্যালেন্স শেলটা দূরে দূরে থাকতেছে। দূরে দূরে থাকার মানে কি, পারমাণবিক ব্যাসার্ধটা বাড়তেছে। তাহলে ভাই এফ নেট যদি কমে পারমাণবিক ব্যাসার্ধটা হচ্ছে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আকর্ষণ বল কমতেছে। আকর্ষণ বল কার সাথে কার কমতেছে? সেন্টারের পজিটিভ যে চার্জ তার সাথে ভ্যালেন্স শেলের নেগেটিভ চার্জের আকর্ষণ কমতেছে। সেন্টারের পজিটিভ চার্জের সাথে ভ্যালেন্স শেলের নেগেটিভ যেটা ছিল বা ইলেকট্রনটা ছিল তার আকর্ষণ বল কমতেছে। তাহলে ভাইয়া নিজের ইলেকট্রনের প্রতি যদি আকর্ষণ কমতে থাকে তাহলে বাইরে থেকে আরেকটা যদি নেগেটিভ চার্জ আসতে চায় তার প্রতিও আকর্ষণটা কি হবে, কম হবে না? তার প্রতিও আকর্ষণটা কম হবে। অ্যান্ড এই আকর্ষণটাকেই আমরা কি বলতেছি, ইলেকট্রন আসক্তি, মানে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন যেটা। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এই যে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন অ্যাফিনিটি, সেটা কি হচ্ছে, ইলেকট্রন অ্যাফিনিটিও কমে যাচ্ছে। তাহলে একটা উপরের গ্রুপ থেকে যদি আমরা উপর থেকে নিচে যাই তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিটা হচ্ছে কমে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার যদি পিরিয়ডটা একবারে দেখাই দিই তাহলে একটু দেখো, পিরিয়ডটা নিয়ে একটু কথা বলে দিই। একটা পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় তাহলে কি হয়, মনে করো তুমি হচ্ছে লিথিয়ামের পর্যায়টা নিয়ে বলতেছো, লিথিয়াম, তারপর আছে বেরিলিয়াম, তারপর আছে বোরন, আর দেখাচ্ছি না। তো লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি 2 1, বেরিলিয়ামের ক্ষেত্রে কি 2 2, বোরনের ক্ষেত্রে কি 2 3। ভাই দেখো তো এখানে কি নতুন করে কোনো শক্তি স্তর যুক্ত হচ্ছে না। শক্তি স্তর যদি যুক্ত না হয় আচ্ছাদন প্রভাবের কনসেপ্ট কি আসবে না? কেন? কারণ আচ্ছাদন প্রভাবটা কি ছিল, ওই মধ্যবর্তী শক্তি স্তরের ইলেকট্রনগুলো যে বাধা দিচ্ছে। তো এখানে তো নতুন করে কোনো শক্তি স্তর যুক্তই হচ্ছে না, তো আচ্ছাদন প্রভাবের এখানে কনসেপ্টটা নিয়েও কথা বলার দরকার নাই। বাট কি হচ্ছে, বাম থেকে যত ডানে যাচ্ছ দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 ছিল, বেরিলিয়ামের 4, বোরনের 5, মানে পারমাণবিক সংখ্যা বাড়তেছে। আর আমরা জানি পারমাণবিক সংখ্যা মানে কি, পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। আর স্বাভাবিক অবস্থায় একটা পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা হয় সমান সমান। তার মানে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে, মানে প্রোটন সংখ্যা বাড়ে, মানে ইলেকট্রন সংখ্যা বাড়ে। আচ্ছা, কুলম্বের একটা ফর্মুলা আছে,
এটা জাস্ট আমি রিলেট করা, মানে তোমাদের বোঝানোর জন্য আমি ফর্মুলাটা দিয়ে দেখাচ্ছি, জাস্ট একটু জন্য রিলেট করতে পারো, ঠিক আছে। F ইকুয়াল টু C1 ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই R স্কোয়ার। Q1 Q2 কি এটা চার্জ, তার মানে এই আকর্ষণ বলের সাথে চার্জের সম্পর্কটা কি সমানুপাতিক, অর্থাৎ চার্জ যদি বাড়ে আকর্ষণ বলটা বাড়বে, ঠিক আছে। তাহলে পর্যায়ে যদি তুমি বাম থেকে ডানে যাও তাহলে কি হচ্ছে দেখো তো, পর্যায়ের বাম থেকে ডানে গেলে তোমার চার্জ বাড়তেছে, প্রোটন সংখ্যা বাড়তেছে, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, মানে পজিটিভ চার্জ বাড়তেছে, নেগেটিভ চার্জ বাড়তেছে। কি হচ্ছে ভাইয়া, তাহলে চার্জ বাড়তেছে। তাহলে চার্জ যদি বাড়ে তাহলে কি হবে, এফ নেট আকর্ষণ বল এটা হচ্ছে বাড়বে। আচ্ছা, আকর্ষণ বল যদি বাড়ে তাহলে কি হবে বলো তো, আকর্ষণ বল যদি বাড়ে তার মানে এই সেন্টারের পজিটিভটা ভ্যালেন্স শেলটাকে নিজের দিক টেনে রাখতে চাইবে, তার মানে এটা কি, এটা আস্তে আস্তে একটু কাছে আসবে। তাহলে কাছে আসলে কি হচ্ছে দেখো তো, ডিস্টেন্সটা বাড়লো নাকি কমলো, ভ্যালেন্স শেলটা যখন কাছে আসতেছে আকর্ষণ বল বাড়লে তার মানে কি ডিস্টেন্সটা কমে গেল, সেন্টারের পজিটিভ সাথে ভ্যালেন্স শেলের ডিস্টেন্সটা কমে গেল, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধটাও কমে যাচ্ছে। অ্যাটমিক রেডিয়াসটা কি হচ্ছে, অ্যাটমিক রেডিয়াসটা রিডিউস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, বুঝছো। তাহলে এখানে পারমাণবিক ব্যাসার্ধটা কমতেছে। আচ্ছা, সেম ভাবে বাম থেকে যখন ডানে যাচ্ছ আকর্ষণ বল বাড়তেছে, তার মানে কি আকর্ষণ বল বাড়তেছে মানে কি এই পজিটিভটা এই ইলেকট্রনের প্রতি বেশি অ্যাট্রাকশন ফোর্স তোমার হচ্ছে ফিল করতেছে, বা বেশি অ্যাট্রাকশন ফোর্সে সেটা হচ্ছে কাজ করতেছে, ডমিনেট করতেছে। তাহলে ভাইয়া বাইরে থেকে যদি আরো একটা ইলেকট্রন আসে, নেগেটিভ চার্জ আসে, তাহলে কি হবে, অবশ্যই ওই যে সমানুপাতিক দেখাইছিলাম আকর্ষণ বলটা বাড়বে, অর্থাৎ ইলেকট্রনটাকে সে গ্রহণ করতে চাইবে। বাম থেকে ডানে গেলে ইলেকট্রনটা গ্রহণ করতে চাইবে, অর্থাৎ এই গ্রহণ করার প্রবাবিলিটি বাড়ার অর্থ কি, ইলেকট্রন আসক্তিটাও বাড়া। তার মানে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটিটা আলটিমেটলি হচ্ছে বেড়ে যাবে, ইলেকট্রন অ্যাফিনিটি বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো ইলেকট্রন আসক্তির মানের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, কোনটা সঠিক বলো, কোনটা সঠিক হবে। এখানে আছে বোরন আছে, কার্বন আছে, সিলিকন আছে, ফসফরাস, এদের দিয়েই আমরা বলছি, তাই না? আচ্ছা, তো আমরা একটু এটা নিয়ে আলোচনা করি। বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস। বোরন আছে, আগে বোরন লিখি, বোরন, কার্বন, সিলিকন, ফসফরাস। আচ্ছা, তো ভাইয়া লক্ষ্য করো বোরনটা কোন পর্যায়ের মৌল, 1s2 2s2 2p1, এটা কত নাম্বার পর্যায়, এটা হচ্ছে তোমার দ্বিতীয় পর্যায়ের মৌল। কার্বনটা 1s2 2s2 2p2 2p2, তাই না? তাহলে এটা কত নাম্বার পর্যায়ের মৌল, এটা হচ্ছে তোমার দ্বিতীয় পর্যায়ের মৌল। এটা তোমার কোন পর্যায়ের মৌল, এটাও তোমার হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, ডিফারেন্ট গ্রুপ বাট পর্যায় একই। সিলিকন এটা কোন পর্যায়ের মৌল, 1s2 2s2 2p6 3s2 3p2, এটা কোন পর্যায়ে, তৃতীয় পর্যায়ের মৌল। ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3, এটাও দ্বিতীয় পর্যায়ের মৌল। এখন দেখো পর্যায়, দ্বিতীয় পর্যায়টা আগে থাকে না তৃতীয় পর্যায়ে আগে থাকে, মনে করো এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, তারপর তো আসবে তৃতীয়, তাই না? এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, তারপর তো তোমার তৃতীয় পর্যায়ে আসবে, তৃতীয় পর্যায়ে স্টার্ট হবে, তাই তো? তারপর তো তৃতীয় পর্যায়ে স্টার্ট হবে। এখন দ্বিতীয় পর্যায়ে যেটা আছে তার মানে কি সে তৃতীয় পর্যায় থেকে উপরে আছে। একটা আমরা জানি একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে তোমার এখানে কিসের ক্রম বলছে, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বাড়বে নাকি কমবে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মানটা কমতে থাকবে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মানটা কমতে থাকবে। তার মানে এই দ্বিতীয় পর্যায়ে যারা আছে তাদের ইলেকট্রন আসক্তির মানটা কি হবে, এখানে আসক্তির মানটা কম হবে, এবং তৃতীয় পর্যায়ে যারা আছে তাদের মানটা বেশি হবে। এখন কথা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মধ্যে কারটা বেশি হবে কারটা কম হবে। এখন দেখো বোরন আর কার্বন এরা দুইজনই দ্বিতীয় পর্যায়ের, এখন কে বামে কে ডানে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তিটা বাড়ে, আমরা দেখে আসছি। তো বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, সরি বোরনের হচ্ছে 5, বোরনের হচ্ছে 5, কার্বনের হচ্ছে 6। তাহলে কার্বন আছে ডানে, তাহলে এখানে কার্বনেরটা হচ্ছে বেশি তোমার কার থেকে, বোরনের থেকে, তাই তো? আচ্ছা, আর এইখানে ফসফরাসের সিলিকন, ফসফরাসের কত, ফসফরাসের 15, সিলিকনের হচ্ছে 14, সিলিকনের হচ্ছে 14, ঠিক আছে। এখন কথা হচ্ছে ফসফরাস আর সিলিকনের মধ্যে কার বেশি। দেখো তোমরা এখন বলে দিবা যে ভাই অবশ্যই তোমার সিলিকন আর ফসফরাসের মধ্যে কে বেশি, বামে আছে কে, দেখো বামে আছে ফসফরাস, তাহলে অবশ্যই কারটা বেশি হবে, ফসফরাসের বেশি হবে। তার মানে এখানে ফসফরাসেরটা সিলিকন থেকে বেশি হবে। তাহলে ক্রমটা কি হচ্ছে, বেশি হবে। তো আমরা বুঝলাম যে যারা হচ্ছে উপর থেকে যদি নিচে যায়, আচ্ছা আমি এখানে উল্টা লিখছি, একটু উল্টা লিখছি, সরি ভাই, এখানে একটু উল্টা লিখছি, যে উপর থেকে নিচে গেলে তো ইলেকট্রন আসক্তির মানটা কমে যাচ্ছে, তাই না? তার মানে এখানে কম, এখানে হচ্ছে নিচে যারা আছে এটা বেশি। আবার কি উল্টা লিখলাম, আবার বলতেছে ঠিকই বাট লেখা হচ্ছে উল্টা। ইলেকট্রন অ্যাফিনিটির মানটা উপরে যারা থাকে, গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, একটা গ্রুপের যদি তুমি উপর থেকে নিচে যাও
গ্রুপে যদি উপর থেকে নিচে যাও ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কি হচ্ছে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কমতেছে, তার মানে উপরে যে আছে তারটা বেশি, এটা বেশি, আর এর মানটা হবে কম, তার মানে এই দুটার মধ্যে বেশি হবে। তাহলে এই দুইটার মধ্যে বেশি কি, কার্বন, কার্বন, তারপর বেরিলিয়াম, সরি বোরন, তারপর কি ফসফরাস, তারপর হচ্ছে সিলিকন, এটা হবে ক্রম, কার্বন বোরন ফসফরাস সিলিকন। দেখো বুঝছো নাকি, কার্বন বোরন ফসফরাস সিলিকন কই আছে, কার্বন বোরন ফসফরাস সিলিকন, অপশন ডি কারেক্ট আনসার। বুঝতে পারছো, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, পরেরটাতে যাব, পরের অ্যান্সারটাতে চলে যাই। আচ্ছা, কোনটি ক্ষার, আমরা জানি গ্রুপ, আচ্ছা এখানে যৌগ বলে দিছে, তো গ্রুপ ওয়ানের যে যৌগগুলো আছে বেসিক্যালি ওরাই হয় ক্ষার ধাতু, তাই না, গ্রুপ ওয়ানের যারা আছে, তো গ্রুপ ওয়ানে কারা আছে, হাইড্রোজেন আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, তারপর হচ্ছে রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে। এদের যে হাইড্রক্সিল আছে তারা হচ্ছে ক্ষার হয়, তো এইটা হবে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্সার। এখন তুমি বলতে পারো ভাই ক্যালসিয়াম হাইড্রক্সাইড অক্সাইড বা হচ্ছে ফেরাস হাইড্রক্সাইড বা কিউপ্রাস হাইড্রক্সাইড এটাও তো ক্ষার, হ্যাঁ ক্ষার, বাট তোমার দেখতে হবে বেসিক্যালি ক্ষার বলতে আমরা কোনটাকে বুঝি, বা তীব্র ক্ষার বলতে কোনটা বুঝি, এর মধ্যে সবচেয়ে তীব্র কোনটা, অপশনের মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড। গ্রুপ ওয়ানের সবাই হচ্ছে তীব্র ক্ষার ধাতু, সো এটার হাইড্রক্সাইডটা তীব্র ক্ষার ধাতুই হবে, স্ট্রং বেস হবে, স্ট্রং অ্যালকালাইন হবে, সো কারেক্ট অ্যান্সার কি হবে, সোডিয়াম হাইড্রক্সাইড। আচ্ছা, পরেরটাতে দেখো, কোনটি অবস্থানান্তর মৌল, সেম টাইপের কোশ্চেন, তো ম্যাঙ্গানিজ, স্ক্যান্ডিয়াম জিঙ্ক বাদে সবাই হবে, তাই না। আচ্ছা, এর পরের কোশ্চেনে চলে যাই, পরের কোশ্চেনটাতে কি বলছে, মৃৎক্ষার ধাতু কোনটি, একই টাইপের কোশ্চেন, স্ট্রনশিয়াম। ওকে, এর পরেরটাতে কি বলছে, পর্যায় সারণীর গ্রুপ 3-এ কতটি মৌল আছে, গ্রুপ 3-এ কতটি মৌল, গ্রুপ 3-এ সব থেকে বেশি মৌল থাকে, এটা মাথায় রাখতে হবে, গ্রুপ 3-এর মধ্যে সব থেকে বেশি মৌল থাকে, কেন বলতো, কারণ গ্রুপ 3-এর মধ্যে তোমার হচ্ছে ল্যান্থেনাইড সিরিজের মৌল থাকে, অ্যাক্টিনাইড সিরিজের মৌল থাকে, ল্যান্থেনাইডও থাকে, অ্যাক্টিনাইডও থাকে। দেখো গ্রুপ 3টা অ্যাকচুয়ালি শুরু হয় কোথা থেকে বলতো, গ্রুপ 3টা শুরু হয় তৃতীয় পর্যায় থেকে শুরু হয় না, তো ওইখানে কিন্তু এখানে একটা মৌল থাকে, এখানে একটা মৌল থাকে, তারপরে এখানে থাকে তোমার হচ্ছে ল্যান্থেনাইড শুরু হয়, এখানে শুরু হয়, অ্যাক্টিনাইড শুরু হয়, তাই না, উপরে আরো দুইটা মৌল আছে, ল্যান্থেনাইড সিরিজে টোটাল মৌল কয়টা বলতো, 15টা, অ্যাক্টিনাইড সিরিজে টোটাল মৌল কয়টা বলতো, 15টা, তাহলে 15 আর 15 কত হচ্ছে 30, উপরে কয়টা আছে দেখো, এখানে আরো দুইটা মৌল আছে, তার মানে এখানে দুইটা, তার মানে 30 যোগ 2 টোটাল মৌল কয়টা, 32। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার কি 32। গ্রুপ 3-এই সব থেকে বেশি মৌল থাকে, এটা মাথায় রেখো, কিন্তু এটা এমসিকিউতে আসতে পারে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এরপরের কোশ্চেনটা কি, পরের কোশ্চেনে বলছে ক্যালসিয়ামের 3p অরবিটালে অবস্থানরত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত। আচ্ছা, এটাই চ্যাপ্টারের কোশ্চেন না, এটা আমরা অ্যান্সার করতেছি না। আচ্ছা, পরেরটাতে দেখো কি বলছে, পরের কোশ্চেনটাতে কি আসছে, পরেরটাতে বলছে হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল, মনে আছে, এগুলো কিন্তু ওই জন্য বলছিলাম বই রিডিং দিতে হবে, বই রিডিং দিলে এগুলো পারবা। মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক ভর, তিনি কি বলছিলেন, পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে হচ্ছে ভৌত রাসায়নিক ধর্মগুলো হচ্ছে আবর্তিত হবে, তাই না। ম্যাঙ্গানিজ মৌলের ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত সর্বোচ্চ শক্তি স্তরের মান কত, পারবা না, এটা দেখাই দিচ্ছে একটা, ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর হচ্ছে 4s2 4 10 12 18 20। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, আমি একটু জল খেয়ে নিই, জল পিপাসা লাগছে, ওয়েট। ওকে চলো, তো ম্যাঙ্গানিজেরটা করতেছিলাম, তাই না, তো 4 10 12 18 20, আরো কয়টা লাগবে, 5টা লাগবে, তাই না, তার মানে হচ্ছে 3d5, সর্বোচ্চ কত 4। তো তুমি একটা জিনিস লক্ষ্য করবা, ওই 21 থেকে 30-এ যারা আছে না, প্রত্যেকেই হচ্ছে ওই তোমার সর্বোচ্চ পর্যায়ে এখানে 4ই থাকে, তো কারেক্ট অ্যান্সার কি 4 হয়। আচ্ছা, পরেরটাতে যাই, অ্যালুমিনিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে, এটা জানা কথা, কি হবে, জাস্ট হচ্ছে 3 13 - 3 10 10 3+ মানে 3টা ত্যাগ করে দিয়েছে, তো ইলেকট্রন কি কমে গেছে না, তো ইলেকট্রন কয়টা আছে 10টা। আর যদি অ্যানায়ন হতো তাহলে কি হইতো, অ্যানায়ন হলে যোগ হয়ে যেত। তার মানে ব্যাপারটা কি, তোমাকে যদি An+ এই একটা বলে মৌল বলে, হ্যাঁ আয়ন বলে, এখানে যদি বলে টোটাল কয়টা ইলেকট্রন আছে, তাহলে কি হবে বলতো, এর যেই পারমাণবিক সংখ্যা Za, এটা থেকে তুমি হচ্ছে জাস্ট এই n চার্জটা বাদ দিবা। আর যদি এরকম থাকতো Bn-, এখানে টোটাল কয়টা ইলেকট্রন আছে, n- কি মানে ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, তার মানে Zb প্লাস হচ্ছে এখানে তোমার কি হইতো বলতো, এই যে চার্জ যেটা এটা যোগ করে দিতে হবে, এতটুকুই। ওকে, এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে আমরা এখন ওই টাইপ ওয়াইজ আমাদের
স্পেশাল যে এমসিকিউ বললাম মানে 25 সালের, সেগুলো আমরা সলভ করে ফেলছি। কঠিন লাগছে ভাই? কঠিন কিন্তু আলটিমেটলি কোনো কিছুই না, জাস্ট প্র্যাকটিস করতে হবে, বই পড়তে হবে, সব পারবো আমরা। আচ্ছা, পর্যায় সারণীর পটভূমি এইটা দেখি প্রথমে। যে ডব্লিউ ডোবেরাইনের ত্রয়ী কোনটি? ভাই ত্রয়ী সূত্রতে কি বলা হয়েছিল মনে আছে? ত্রয়ী সূত্রতে কি বলা হয়েছিল? ত্রয়ী সূত্রতে বলা হয়েছিল যে প্রথম আর তৃতীয় মৌলের যেই পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক হবে দ্বিতীয় মৌলটার পারমাণবিক ভর। অর্থাৎ যদি মনে করো একটা মৌল তার পারমাণবিক ভর হচ্ছে m1, আর একটা যদি হয় m2, আর একটা যদি হয় m3, তাহলে এই যে দ্বিতীয় মৌল যেটা আছে m2 ইকুয়াল টু কত হবে বলতো? m1 প্লাস m3 ডিভাইডেড বাই 2, এটাই হবে বা এটার কাছাকাছি একটা ভ্যালু হবে। তো ডোবেরাইনের ত্রয়ী কোনটা ছিল দেখো তো? নাইট্রোজেন, ফসফরাস, ভ্যানাডিয়াম। এটা তো হবেই না, এটা হবেই না, অনেক দূরে, ভ্যানাডিয়াম অনেক দূরে, এটা হবে না, কাছাকাছি মৌল দেখতে হবে। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এটা করে দেখো হয় নাকি? এটা করে দেখবো, এটাও হবে না। ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাও হবে না। তো কোনটা হয়? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা হয়ে যাবে। লিথিয়াম এটা হবে, সোডিয়ামেরটা হবে, এটা যোগ করে দেখবো, এটা সোডিয়ামেরটা অর্ধেক চলে আসে, মানে 23 বা এর কাছাকাছি একটা ভ্যালু আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরেরটাতে। তো দেখো লিথিয়ামের আমরা করে যদি দেখতে চাও, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর কত? 7। পটাশিয়ামের কত? পটাশিয়ামের হচ্ছে 39 ডিভাইডেড বাই 2 করলে কত হয়? 23। এটা কার? এটা কার ভর? এটা হচ্ছে তোমার সোডিয়ামের ভর। বুঝতে পারছো? এটা কারেক্ট অ্যান্সার এই হবে। এরপরে কি বলছে? নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? অষ্টক সূত্র কি বলা হয়েছিল? যে তুমি যদি মৌলগুলাকে পারমাণবিক বৃদ্ধির ক্রম অনুসারে ছাড়াও সাজাও, ছোট থেকে বড় অনুসারে সাজাও, তাহলে দেখবা প্রথম মৌলটার বৈশিষ্ট্যের সাথে আমরা অষ্টম মৌলের বৈশিষ্ট্যর মিল পাবো, অর্থাৎ পারমাণবিক ভরের উপর বেস করে বলছিল। তো কারেক্ট অ্যান্সার কি? পারমাণবিক ভর। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে দেখো একটু আমাদের ম্যাজিক নাম্বার আছে, এটা একটা ট্রিক্স, এটা খুব ভালো ট্রিক্স, এটা পি ব্লক মৌলের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা। বুঝছো? পি ব্লক মৌলের ক্ষেত্রে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, সেম ভাবে তুমি এস ব্লকের ক্ষেত্রেও পারবা। আমি পি ব্লকটা করাই দিচ্ছি, পি ব্লক যেভাবে করে এস ব্লকেরটাও সেইভাবেই বের করতে পারবা, একই কথা। বুঝছো? তো এই ট্রিক্সটা বেসিক্যালি আর কোনো কিছুই না। এই ট্রিক্সটা আসে কিভাবে জানো? ট্রিক্সটা আসতেছে, মনে করো এইখানে তোমার এ একটা মৌল আছে, বি একটা মৌল আছে, সি একটা মৌল আছে, ডি একটা মৌল আছে। পারমাণবিক মানে আমি একটা গ্রুপের উপর থেকে নিচে মৌলগুলোর কথা বলতেছি। তো এইটার মনে করো হচ্ছে পারমাণবিক সংখ্যা Z1, এটার মনে করো হচ্ছে Z2, এটার মনে করো হচ্ছে Z3, এটার মনে করো হচ্ছে Z4। তো এই ম্যাজিক নাম্বারটা আলটিমেটলি আর কিছুই না, পারমাণবিক সংখ্যা, পরপর দুইটা পারমাণবিক সংখ্যার পার্থক্য। তার মানে Z2 মাইনাস Z1 এটা একটা পারমাণবিক, একটা ম্যাজিক নাম্বার। এখানে Z3 মাইনাস Z2 এটা একটা ম্যাজিক নাম্বার। Z4 মাইনাস Z3 এটা একটা ম্যাজিক নাম্বার, এইভাবে আসে। তো পি ব্লক যে মৌলগুলো আছে আলটিমেটলি 13 থেকে, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলা, ওইটার ক্ষেত্রে তুমি যদি একটু ম্যাজিক নাম্বারটা দেখতে চাও, হ্যাঁ তোমার হচ্ছে 18 নম্বর যে গ্রুপটা আছে ওইটার ক্ষেত্রে একটু আবার ডিফারেন্ট হয়। কেন হয় আমি বলে দিচ্ছি। তো এদের ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা হয় আলটিমেটলি 13 থেকে 17 যারা আছে, 13 থেকে 17 যারা আছে এদের ক্ষেত্রে তুমি বিয়োগ করে 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 দেখবা এটাই আসে। এইভাবে আমি একবারে বিয়োগ ফলটা মাথায় আছে আমি বলে দিচ্ছি। 8, 18, 18, 32 এটা। আচ্ছা, গ্রুপ 18-র ক্ষেত্রে কি হবে বলতো? গ্রুপ 18-র ক্ষেত্রে, জাস্ট 18-র ক্ষেত্রে, 18-র ক্ষেত্রে একটা জিনিস এক্সট্রা আসবে। কি এক্সট্রা আসবে বলতো? দেখো গ্রুপ 18-তে প্রথমে কি ছিল? হিলিয়াম, নিয়ন, আর্গন। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, নিয়নের কত? 10, আর্গনের কত? 18, তাই না? সরি, বারবার আছে কেন যে এত ভুল লেখা হচ্ছে বারবার বুঝতেছি না। নিয়নের হচ্ছে 10, তাহলে এই ক্ষেত্রে বিয়োগ করলে কত হয়? 10 - 2 8। এখানে কত আসতেছে? 18 - 10 8। তার মানে এইখানে একটা 8 এক্সট্রা আসবে। কেন বলতো? কেন বলতো ভাইয়া? একটু দেখেন, এটা খুবই কমন সেন্স, এগুলো পর্যায় সারণী বুঝলেই বলা যায়। এই যে পি ব্লক মৌলটা মানে 13 থেকে 17 এইরকম শুরু হচ্ছিল না, এই টাইপের শুরু হচ্ছিল না, বাট 18 নম্বর, এটা যদি 17 নম্বর হয়, 18 নম্বর কি দেখো উপরে একটা ব্লক বেশি ছিল, একটা ব্লক বেশি ছিল, এখানে কিন্তু একটা ব্লক বেশি ছিল। এই যে এটা ছিল 18, এটা মনে করো 17, একটা ব্লক বেশি ছিল। তার মানে একটা ব্লক বেশি থাকে মানে কি এখানে একটা মৌল বেশি আছে, সো ওইখানে পার্থক্য একটা বেশি হবে। বুঝতে পারছো? বাদ বাকি সেম, বাদ বাকি সেম। তাহলে এইখানে ম্যাজিক নাম্বারটা আলটিমেটলি কি হবে? এইখানে ম্যাজিক নাম্বারটা আলটিমেটলি কি হবে? 18-র ক্ষেত্রে, 18-র ক্ষেত্রে ম্যাজিক নাম্বার যেটা হবে সেটা হচ্ছে তোমার, আমি একটু লিখে দিচ্ছি অন্য কালার দিয়ে, 8, 8, 18,
18 32 এটা হবে ম্যাজিক নাম্বার 8 8 18 18 32 বুঝতে পারছো সেম ভাবে এস ব্লক গ্রুপ 1 আর 2 টাও তুমি বের করতে পারবে বিয়োগ করে 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 ঠিক আছে আচ্ছা ডান এখন এই ম্যাজিক নাম্বারের মাহাত্ম্যটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি এইটার উত্তর দিয়ে আমরা বের করে ফেলতে পারবো ঠিক আছে চলো বের করি ম্যাজিক নাম্বারটা আমরা কি বলতেছি আমরা একটু বুঝি মনে করো তোমাকে ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা বের করতে বলছে সো ক্রিপ্টন না বলে তোমাকে লেড বলতে পারতো তোমাকে হচ্ছে সেলেনিয়াম বলতে পারতো না পারতো তো যে কোনো পরমাণু বলতে পারতো বাট তোমার কি এখন এই গ্রুপ মানে পর্যায় সারণীর 118টা মৌলের পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা পসিবল এটা কি আদৌ সম্ভব এটা কিন্তু আদৌ সম্ভব না এটা আদৌ পসিবল না তাহলে আমার কি করতে হবে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ আমরা পারমাণবিক সংখ্যা মুখস্থ না করেও কিভাবে পারমাণবিক সংখ্যা বের করতে পারি সেটা একটু দেখি সো তুমি মনে করতে পারো দিস ইজ আ টাইম কনজিউমিং প্রসেস নো নো তুমি যত প্র্যাকটিস করবা এই প্রসেসটা তত ইফেক্টিভ এন্ড টাইমটা রিডিউস হয়ে আসবে বুঝছো তো ভাইয়া গ্রুপ 18 এর মৌলটা যারা আছে আমরা তো আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে মৌলটা বলতেছে এটা কোন গ্রুপের সো এটা কিভাবে আইডেন্টিফাই করতে হয় অন্য মৌল আসলে আমি শিখাই দিব প্যারা নাই চিল এখনই শিখাবো তো ক্রিপ্টন কত নম্বর গ্রুপের গ্রুপ 18 আমরা জানি তো ভাইয়া দেখো গ্রুপ 18 যে মৌলগুলো আছে গ্রুপ 18 মৌল মনে রাখার জন্য একটা ট্রিক্স আছে নেমোনিক আছে আমি নেমোনিকটা লিখে দিচ্ছি একটু লেখো হে নিয়ন হে নিয়ন হে নিয়ন আর আর কারো যেন রান না হয় আর কারো যেন রান না হয় আর কারো যেন রান না হয় বুঝছো তাহলে হে নিয়ন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এখন আমাকে বলো পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে প্রত্যেকটাই যে গ্রুপের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা জানে না সবাই জানে গ্রুপ 13 14 15 16 17 18 প্রত্যেক গ্রুপের প্রথম মৌলের পারমাণবিক সংখ্যা সবাই জানে এবং এটা জানতে পারলে তুমি যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে পারবা রুকো যারা সবার করো বুঝছো তো দেখো এখানে আমি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা জানি না জানি তো এখন আমার কাজটা কি হবে লক্ষ্য করো এখন কাজটা কি হবে তাহলে এখানে লেখো হিলিয়াম হে নিয়ন আর কারো ক্রিপ্টন এটা বের করতে বলছে আর যার দরকার নেই তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলো তো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 এটা তো আমরা জানি এখন ওই যে ম্যাজিক নাম্বার পাইছিলাম মনে আছে গ্রুপ 18 ম্যাজিক নাম্বারটা কি ছিল 8 8 18 18 32 তোমার কাজ হবে এই প্রথম থেকে ম্যাজিক নাম্বারটা এই প্রথম যে পারমাণবিক সংখ্যা আছে তার সাথে যোগ করা কারণ কি যোগ কেন করব কারণ এটা থেকে এটা বিয়োগ করি তো এটা পাইছিলাম ঠিক আছে তাহলে অবভিয়াসলি এটার সাথে যদি প্রথমটা যোগ করি পরের পারমাণবিক সংখ্যাটা আমি পাবো সিম্পল হিসাব তাহলে এখন তুমি এক কাজ করো এটার সাথে কি করবা এইটার সাথে তুমি হচ্ছে 2 যোগ করে দাও মানে 8 যোগ করে দাও তাহলে 8 কত হয় 10 হয়ে গেছে দেখো নিলাম 10 এটা আমরা জানি তাহলে এবার কি হবে পরেরটার সাথে যোগ করতে হবে আবার যা পাবা পরেরটার সাথে যোগ করতে থাকবে তাহলে 10 যোগ 8 যোগ করো কত হচ্ছে 18 তাহলে পরেরটার পারমাণবিক সংখ্যা পাইতে গেলে কি করতে হবে 18 সাথে এই 18 আবার যোগ করতে হবে 18 তাহলে কত হচ্ছে 36 এই দেখো ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা আমরা পেয়ে গেছি 36 বুঝতে পারছো So this is the beauty of magic number, the beauty of beautiful chemistry. ঠিক আছে সো আমরা এখন যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা ইজিলি বের করতে পারবো পারবো না অবশ্যই পারবো 36 দেখো কারেক্ট आंसर এটাই হবে বুঝছো ক্রিপ্টনের তাহলে পারমাণবিক সংখ্যা কত বের করে ফেললাম 36 বের করে ফেললাম 36 আচ্ছা পরেরটাতে চলো মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি কি দেখো ওই যে পড়ে আসছিলাম রিপিট হবে কিন্তু কোশ্চেন এটাকে দেখো 21 সালের কোশ্চেন আবার 25 সালে ওই টাইপের কোশ্চেন আসছে পারমাণবিক ভর ঠিক আছে আচ্ছা এরপরে কি বলছে ত্রয়ী সূত্রকে সমর্থন চলো পরেরটাতে চলো তো পর্যায় সারণীর বৈশিষ্ট্য এটা আমরা এখন দেখব এটা এখন আমরা দেখব দেখো 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের কতটি গবেষণাগারে তৈরি করে মানে হচ্ছে ওই যে প্রাকৃতিকভাবে একটা তৈরি করে একটা কৃত্রিমভাবে কয়টা তৈরি করে জানি কৃত্রিমভাবে তৈরি করে কয়টা মনে আছে 118টার মধ্যে তোমার 98টা মৌল হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় এটা হচ্ছে প্রাকৃতিক ন্যাচারাল আর আর্টিফিশিয়াল কয়টা আর্টিফিশিয়াল হচ্ছে 20টা এটা হচ্ছে 20টা তো কারেক্ট आंसर কোনটা কারেক্ট आंसर হচ্ছে অপশন বি 20 বুঝছো পরেরটা চলো আইইউপ্যাক কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কত 118টা এগুলো খুবই সহজ কোশ্চেন 118টা পরেরটাতে যাই পর্যায় সারণীর কোন গ্রুপে মৌলের সংখ্যা সর্বাধিক ওই যে বলে আসছিলাম দেখছো কোশ্চেন চলে আসছে কুমিল্লা বোর্ড 23 গ্রুপ 3 ছিল 32টা পরের কোশ্চেনটা সলভ করি কোন গ্রুপে মৌলের সংখ্যা কম কোন গ্রুপে মৌলের সংখ্যা কম দেখো গ্রুপ 3 থেকে 12 তে যারা আছে প্রত্যেককে হচ্ছে ডি ব্লক মৌল এর মধ্যে 3 এ 32টা মৌল আছে 4 থেকে 12 প্রত্যেকটাতে 4টা করে মৌল আছে
পর্যায় সারণী খুলে দেখবা। বাট এই যে 13, 14, 15 যারাই আছে 13, 14, 15, 16, 17 যে পি ব্লক মৌল, এখানে 4টা নেই, মৌল বেশি থাকে, তাই না? সো কম থাকে এই 4 থেকে 12-র মধ্যে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এর মধ্যে যেটা অপশনে পাবে সেটা উত্তর হবে। তো সব থেকে কম কোথায়? 12, অপশন এ। ঠিক আছে, পরেরটাতে দেখো, দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ মৌল কোনটি? দ্বিতীয় পর্যায় মানে প্রথম থেকে দেখো, প্রথমে কি ছিল? হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তাহলে এখান থেকে না তোমার দ্বিতীয় পর্যায় শুরু হলো, এই যে 1s2 2s1 3, দ্বিতীয় পর্যায় শুরু। এরপরে কি? 2s2 লিথিয়ামের পরে বেরিলিয়াম, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, এইভাবে যাইতে কোথায় যে শেষ হবে? গ্রুপ 18। গ্রুপ 18তে মানে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসে। এখন লিথিয়াম, বেরিলিয়াম এর করেসপন্ডিং নিষ্ক্রিয় গ্যাস কে? নিয়ন। গ্রুপ মানে 18তে আছে পর্যায় 2 বরাবর, তাহলে পর্যায় 2 এর সর্বশেষ মৌলকে নিয়ন। ঠিক আছে, ত্রয়ী সূত্রকে সমর্থন করে, আবার একই টাইপের কোশ্চেন, আই থিঙ্ক পারবা, এটা সমস্যা নেই। এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে কতটি আনুভূমিক সারি ছিল? এগুলো পারবা না। কতটি আনুভূমিক সারি ছিল? আনুভূমিক সারি মানে কি? পর্যায় ছিল কয়টা? পর্যায় ছিল হচ্ছে 12টা পর্যায় ছিল। এরপরে দেখো, এরপরে কি বলছে? পর্যায় সারণী গ্রুপ 18তে কতটি মৌল আছে? এটা আমরা জানি, ওই যে বের করে আসলাম না? সো এটা আমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবো। এগুলা জ্ঞানমূলক টাইপের কোশ্চেন, এগুলা নতুন করে দেখানোর কিছু নাই। পর্যায় সারণীর বৈশিষ্ট্য, পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলের সংখ্যা সর্বাধিক, মানে আচ্ছা এটা টাইপ ছিল, পর্যায় সারণীর কোন গ্রুপে মৌলের সংখ্যা সর্বাধিক, আবার রিপিট কোশ্চেন, গ্রুপ 3। এরপরে কি বলছে? ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এটা আমরা এখন দেখে ফেলি, চলো। আচ্ছা, নিচের কোনটি অবস্থানান্তর মৌল নয়? কি বলছিলাম অবস্থানান্তর মৌল না হইতে গেলে কি হইতে হবে? তোমার হচ্ছে ওই 21 থেকে 30-এর জিঙ্ক আর স্ক্যান্ডিয়াম বাদে প্রত্যেকে অবস্থানান্তর মৌল হবে, তাই তো? তাহলে কপার, নিকেল এরা তো অবভিয়াসলি কি হবে? অবভিয়াসলি এরা অবস্থানান্তর মৌল হবে। এর বাইরে আর কে নাই? এর বাদে কে নাই দেখো তো? এর মধ্যে হচ্ছে তোমার আর্সেনিক নাই। কেন আর্সেনিক অবস্থানান্তর মৌল হবে না জানো? আর্সেনিক যেটা, এইটা হচ্ছে তোমার পি ব্লক মৌল, বিধায় এরা অবস্থানান্তর মৌল হবে না। অবস্থানান্তর মৌল হইতে গেলে অবশ্যই তাকে কি হওয়া লাগবে? অবশ্যই তাকে ডি ব্লক হইতে হবে। বুঝতে পারছো? ওকে, তো চলো পরেরটাতে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে? অ্যাক্টিনাইড সিরিজের মৌলের সংখ্যা কত? মানে এটা মৌলের সংখ্যা অ্যাকচুয়ালি হবে না, এটা সিরিজ হবে। এটা সিরিজ আছে, মানে রেঞ্জ 89 থেকে 103, এটা মুখস্থ করে ফেলবা। আচ্ছা, অবস্থানান্তর মৌলের ক্ষেত্রে প্রযোজ্য মৌলসমূহের নিজস্ব বর্ণ আছে। হ্যাঁ, এটা জানবা। অবস্থানান্তর মৌল যারা আছে এরা বিভিন্ন বর্ণ প্রদর্শন করতে পারে, বুঝছো? বিভিন্ন বর্ণ বা কালারফুল এরা হচ্ছে অবস্থা দেখাইতে পারে। মৌলগুলো দ্বারা গঠিত যৌগ আয়নিক হইতে পারে, যেমন তোমার হচ্ছে এখানে বিভিন্ন ক্যাটায়ন তৈরি হইতে পারে, কপার Cu2+ হইতে পারে, Fe3+ হইতে পারে, ক্যাটায়ন তৈরি হচ্ছে। তো একটা আয়নের সাথে এরা কি করতে পারে? আয়নিক যৌগ তৈরি করতে পারে। পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করতে পারে। হ্যাঁ পারে, পরিবর্তনশীল যোজ্যতা অবশ্যই প্রদর্শন করতে পারে। যেমন কপার একসাথে 1 দেখাইতে পারে, 2 দেখাইতে পারে, নাহলে তো কপার প্লাস হইতো না, কপার 2+ হইতো না, তাই না? আমরা দেখছি তো। আয়রনের কি হয়? আয়রন 2+ দেখায়, আয়রন 3+ও দেখায়। তার মানে কি আয়রনের যোজনী 2 হইতে পারে, 3 হইতে পারে, পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। তাহলে সব কটার সাথে কারেক্ট অ্যান্সার অপশন ডি, বুঝছো? আচ্ছা, পরেরটাতে দেখো, পর্যায় সারণীতে জেড এর অবস্থান কোন গ্রুপে? আচ্ছা, এটা NC2। এখানে হচ্ছে তোমার হচ্ছে কি প্রবলেম আছে, মানে ঠিকমতো ডাটা দেওয়া নাই, ঠিক আছে? এটা অ্যান্সার করা যাচ্ছে না। আচ্ছা, পরেরটাতে চলে যাই, চলো দেখো পরের কোশ্চেনটাতে যাই। এ মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস Ns2Np5 n=3, পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান কত? আচ্ছা, তার মানে হচ্ছে এখানে কি আছে? 3s2 3p5। সো আমরা একটু জানি, এটা একটু দেখে আসি, চলো। যদি দেখো কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস এরকম হয়েছে, যে ধরো 1s2 2s2, বা অর্থাৎ আমি একটু ডিটেলসে লিখি, কেস 1 যদি দেখো যে সেখানে সর্ববহিস্থ কক্ষপথে শুধুমাত্র এস আছে। কি আছে? শুধুমাত্র এস আছে, ঠিক আছে? এস আছে। তো যেমন ধরো লিথিয়ামটা যদি দেখাই 1s2 2s1 এস আছে, এই টাইপের যদি দেখো, তাহলে সেই ক্ষেত্রে তার গ্রুপটা কি হবে? গ্রুপ হবে তোমার হচ্ছে যেই কয়টা এসে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই হবে তার গ্রুপ। এসে যে কয়টা ইলেকট্রন থাকবে, এস এর ইলেকট্রন সংখ্যাই হবে হচ্ছে গ্রুপ। এটা কত নম্বর গ্রুপ? এসে কয়টা ইলেকট্রন আছে? একটা, ঠিক আছে?
আচ্ছা এবার কেস 2 আমি শর্টকাটে দেখাচ্ছি। কেস 2 যদি এরকম হইতো, যদি এরকম হতো, মনে করো 1:2 2:2 2p1, সাপোজ এটা কার, বোরনের, তাই না, বোরনের। অর্থাৎ ভ্যালেন্স শেলে, এখানে তো ভ্যালেন্স শেলে শুধু এস ছিল, যদি ভ্যালেন্স শেলে এসপি দুইটাই থাকে, ভ্যালেন্স শেলে এসও পি থাকলে গ্রুপটা কি হবে বলো তো? এসওপি থাকলে গ্রুপ কি হবে? গ্রুপটা হবে এস প্লাস পি, অর্থাৎ এস ও পি এর টোটাল ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, তো এখানে কত আছে? ও এস প্লাস পি প্লাস 10 হবে। কেন 10? কেন 10 দিতে হয় জানো? কারণ হচ্ছে দেখো 1 আর 2 হচ্ছে এস ব্লক মৌল হয়, গ্রুপ 1 আর গ্রুপ 2 এস ব্লক মৌল। এরপরে 13 থেকে 18 ওইগুলো হচ্ছে আবার এস ব্লক, পি ব্লক মৌল, হিলিয়াম বাদে। ওই 1 আর 2 আর ওই 13 মানে এই মাঝে যে ব্রিজটা আছে এখানে দেখবা 10টা ডি ব্লক আছে, 10টা ডি ব্লক। তো এস থেকে পিতে যেতে কি ওই 10টা ডি ব্লককে ওভারকাম করতে হচ্ছে না, তাই 10 যোগ করতে হয়। তাহলে এখানে কি হবে আলটিমেটলি দেখো তো, 2 যোগ 1, তার মানে হচ্ছে 3, 2 যোগ 1 যোগ 10, তার মানে 13। ঠিক আছে, ওকে। এবার কেস 2টা দেখো, যদি এরকম হইতো, সরি কেস 3টা দেখো, কেস 3টা দেখো, মনে করো 1:2 2:2 2p6 3:2 3p6 4:2 3d1। এটা কার বলো তো? এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। যদি এরকম হইতো, উদাহরণ দিয়ে বোঝাচ্ছে যেন মাথায় থাকে, এটা মাথায় থাকে বেশি। যদি দেখো ভ্যালেন্স শেল মানে সব থেকে বাইরে আছে 4, তার আগে কে আছে? ডি, তাই না? যদি এমন হয় ভ্যালেন্স শেলে ডি অরবিটাল, সরি ভ্যালেন্স শেলে এস অরবিটাল ও আগের শেলে যদি ডি থাকে, ও আগের মানে ঠিক পূর্ববর্তী শেলে যদি ডি থাকে, আগের শেলে যদি ডি থাকে, তাহলে কি হচ্ছে বলো তো? যদি ডি থাকে সেই ক্ষেত্রে গ্রুপটা কি হবে? তাহলে গ্রুপটা হবে ডি প্লাস এস এর টোটাল তোমার হচ্ছে ইলেকট্রন সংখ্যা, তার মানে ডি প্লাস এস। তো ডিতে কয়টা আছে? একটা। এস এ কয়টা আছে? দুইটা। তাহলে গ্রুপ হবে 2 1 3। বুঝতে পারছো? ক্লিয়ার? সো এই তিনটা কেস হলে আমাদের গ্রুপ। আর পর্যায়টা কি? পর্যায়টা তো ইজি, ইলেকট্রন বিন্যাস করবা, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেটা সেটাই তার পর্যায়। ওকে গেল। আচ্ছা তো চলো এখন আমরা দেখি, তো এখানে পর্যায় সারণীতে এ মৌলের অবস্থান কোনটা হবে? তার মানে 3s2 3p5, তো অবভিয়াসলি পর্যায় কি হবে? পিরিয়ডটা হবে 3। আচ্ছা গ্রুপটা কি হবে? গ্রুপ হচ্ছে এস আর পি পরপর আছে, তার মানে কি যোগ করতে হবে 2 যোগ 5, তার সাথে কত? 10, তার মানে 17। দ্বিতীয় পর্যায়ে 17 নম্বর গ্রুপ। ওকে ডান। এরপরে কি বলছে? একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, মৌলটি কোন গ্রুপের? সেম কাজ, পারবা, আমি আর করে দিচ্ছি না। এরপরে কি বলছে? মৌলটির পর্যায় সারণী কোন গ্রুপ? পারবা। দেখো কতবার রিপিট হচ্ছে, A2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস, মনে করো সুস্থিত প্লাস এর ইলেকট্রন বিন্যাস এত। এখানে কোশ্চেন কি আছে? কোশ্চেন নাই। আচ্ছা পরেরটাতে চলে যাই। 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপের? আচ্ছা এইখানে তোমাদের একটা ট্রিক্স শিখাই দিই, ট্রিক্স দেখাই। ট্রিক্স কি ট্রিক্স বলো তো? খুবই সহজ ট্রিক্স। এই যে ডি ব্লকে যারা আছে, জিঙ্ক পাতে যারা আছে, বুঝছো? জিঙ্ক বাদে যারা আছে এদের 21 থেকে 29 পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা, এদের যদি তুমি গ্রুপ বের করতে চাও, তাহলে কি করবা জানো? জাস্ট 2টা নাম্বার যোগ করে দিবা, এই 2টা নাম্বার যোগ করে দিবা, বুঝছো? তাহলে এখানে কি বলছে? 24 বলছে না, তাহলে এদের গ্রুপটা কি হবে? 2 যোগ 4, যারা 2 6, আর কিছু করা লাগবে না, এটা যোগ করে দাও, দেখো সব মিলবে। 21 ধরো, 21 কে স্ক্যান্ডিয়াম না, এটা তো কত নম্বরের গ্রুপে আছে? 3 নাম্বার না, তো তুমি যোগ করো, দেখো 2 যোগ 1 3। যদি 22 আসতো, 2 যোগ 2 4। কপার কত নম্বর গ্রুপে বলো? কপার কত? 11 নম্বর না? কপারের পারমাণবিক সংখ্যা কত? 29, তার মানে কপারের পারমাণবিক সংখ্যা কত? 29। তাহলে গ্রুপ সংখ্যা নাম্বার বের করতে গেলে কি করবা? গ্রুপ যদি বের করতে হয়, গ্রুপ বের করতে গেলে এই 2 যোগ 9 যোগ করে দেবে, 11 মিলে যাবে। দেখো একবারে বের হয়েছে, ইলেকট্রন বিন্যাস করা লাগতেছে না। তো তোমার ফ্রেন্ডরা যখন ইলেকট্রন বিন্যাস করতে টায়ার্ড হয়ে যাবে, তুমি এইগুলা ট্রিক্স দিয়ে বের করে ফেলতে পারবা। দিস ইজ দ্য ম্যাজিক। এই জন্য এমসিকিউ ক্লাসগুলো না, ঠিক আছে? ওকে ডান। ইলেকট্রন বিন্যাস না করে বের করতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা 12 জেড মৌলটির অবস্থান কোন পর্যায়ে? মানে
পারমাণবিক সংখ্যা 12, এটার তোমার হচ্ছে পর্যায় বের করতে বলছে। ম্যাগনেসিয়ামেরটা পারবা, আমি করে দেখাচ্ছি না। আচ্ছা সেম আয়রনের কোন পর্যায়ে, এটা পারবা, এগুলো খুবই কমন কোশ্চেন। নিকেল পর্যায় সারণী কোন গ্রুপের, এইটাও পারবা। আচ্ছা এরপরে কি বলছে দেখো, ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসের শক্তি স্তর কয়টি, এটা পারবা না, খুবই সহজ। ক্যালসিয়াম সিম্পল করে দেখাচ্ছি, 2 8 8 2, কয়টা, 4টা। ডান। পরে চলো কি বলছে দেখো, ক্যালসিয়াম ও জিঙ্কের ক্ষেত্রে যোজনী 1, হ্যাঁ ক্যালসিয়ামের যোজনীয় 2, জিঙ্কের যোজনীয় 2। গ্রুপ একই, গ্রুপ কি একই না, গ্রুপ তো একই না, গ্রুপ তো একই না, ডিফারেন্ট। ক্যালসিয়াম তো 2 নম্বর গ্রুপের, জিঙ্ক তো 2 নম্বর গ্রুপের মৌল না, গ্রুপ একই না, সো এটা 2 হবে না। তো আর বাকিটা দেখার দরকার নেই, 1 আর 3 এমনিই হবে, এই যে 1 আর 3 হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপরে চলে আসো ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। এই টাইপ থেকে কি কি কোশ্চেন আসছে, নিচের কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিলে যায়, কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিলে যায়। আচ্ছা ভালো কথা, আমরা এই টাইপের কোশ্চেন সলভ করতে গেলে কার নিতে হবে, ওই যে অষ্টক। তাহলে কি করতে হবে, নাইট্রোজেন থেকে আমরা হচ্ছে 8 নম্বর মৌলটা আমাদের কাউন্ট করতে হবে। বলছে নাইট্রোজেনের সাথে মিলে যায়। এখন এখানে পোলাপান যেটা ভুল করে, নাইট্রোজেনের সাথে মিলে যায় বলছে না, মানে নাইট্রোজেনের সাথে কার মিল আছে এটা বের করতে বলছে। পোলাপান ভুল যেটা করে, ওই অষ্টক সূত্রের অ্যাপ্লিকেশনে নাইট্রোজেন থেকে 1 নম্বর শুরু করে। না ভাই, এটা মনে রাখতে হবে। তুমি কি করবা, যেই মৌলের সাথে আর একটা মৌলের মিল আছে কিনা অষ্টক সূত্রের অ্যাপ্লিকেশন দেখতে চাইবে, তুমি আগে ছোট থেকে বড় অনুসারে পারমাণবিক সংখ্যার সাজাবা, পারমাণবিক ভরে ছোট থেকে বড় সাজাবা। বুঝতে পারছো, সাজাইলাম। সাজানোর পরে কি করবা বলো তো, সাজানোর পরে তুমি হচ্ছে যেই মৌলের সাথে মিল আছে বলতে মানে বলবে, যেমন এখানে নাইট্রোজেন বলছে, সেই মৌলটাকে তুমি কিন্তু 1 নম্বর ধরবা না। এটাই সায়েন্স, এটাই মজা। তার পরেরটা থেকে 1 নম্বর কাউন্ট শুরু করতে হবে, যেটা 8 পাবা সেটার সাথে নাইট্রোজেনের মিল পাবা। যেমন ধরো নাইট্রোজেনের পরে কি আছে 7, এরপর আছে অক্সিজেন, অক্সিজেনের পরে কি আছে ফ্লোরিন, তারপরে আছে নিয়ন, তাই না। তারপরে কি আসে, তারপরে আছে সোডিয়াম, তারপরে কি আসে ম্যাগনেসিয়াম, তারপরে কি আসে, তারপরে আসে তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম পরে অ্যালুমিনিয়াম, তারপর আসে সিলিকন। মানে কয়টা লাগবে বলো তো, মোট 9টা নিতে হবে না, 3 4 5 6 7 8, ফসফরাস। তাহলে এখন দেখো তো 1, এটা নাইট্রোজেন থেকে বের করতে বলছে, এটাকে নাম্বারিং করবো না, এর সাথে আমার দেখতে হবে 1 2 3 4 5 6 7 8, ফসফরাস, এর সাথে ফসফরাসের মিল। ফসফরাস আবারও ওয়ার্নিং দিচ্ছে, যেটার সাথে ধর্মের মিল আছে বের করতে বলবে সেটাকে নাম্বার 1 দেওয়া যাবে না, তার পরেরটা থেকে নাম্বারিং শুরু করবো। ওকে, পরেরটা দেখো, পরেরটাতে কি বলছে, পর্যায় সারণী চতুর্থ পর্যায়ে একটি মৌল A2+ আয়নের সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে, এই মৌলটির প্রতীক কোনটি। এটা দেখে এমনি বোঝা যাচ্ছে, এটা এমনি বোঝা যাচ্ছে হবে আয়রন। প্র্যাকটিস করো, তারা এমনি বুঝে যেতে পারো। 2+ আয়নের সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে। এখন দেখো তো কি হয়, আমি করে দেখাচ্ছি। ধরো A2+ চাইছে, তাই না, তার মানে ইলেকট্রন বিন্যাসটা কি, ডি ব্লক মৌল বলেই দিছে, ডি অরবিটালে 6টি ইলেকট্রন, 1s2 2s2 2p6 3s2 3p6, তারপর কত 4 10 12 18 3s2 3p6, তারপর হচ্ছে 4s2 3d6। এখন এখানে আমাকে কি বলছে, A2+, তাই না, A2+ মানে কি, এখানে ইলেকট্রন থাকবে, দুইটা এখান থেকে বের হয়ে যাবে, তাই না, এখান থেকে 4s0। বুঝতে পারছো, চতুর্থ পর্যায়ের বলছে, চতুর্থ পর্যায়ে এ মৌলের প্রতীক কোনটি, তাহলে কি 3d6 পাইছি, 3d6 পেয়ে গেছি। আমাকে বলে দিছে ডি অরবিটালে 6টা থাকতে হবে, 2+ আয়নের সর্বশেষ ইলেকট্রনে ডি অরবিটালে 6টা থাকবে, তাহলে 2+ মানে কি 4s2 আর ডিতে 6টা, তুমি কিন্তু আর দিতে পারবে না, 7 8 দিতে পারবে না বা কমাতেও পারবে না, তার মানে ডিতে 6টা 2+, তার মানে 4s থেকে 2টা যাবে, ডিতে 6টা। এখন এটা আলটিমেটলি কার ছিল দেখো, 6 আর 2 8 10 12 18 18 আর 6 24, আর এখানে 2 থাকলে 26 পারমাণবিক সংখ্যা কার, আয়রন। এটা ইজিলি খুবই কমন কোশ্চেন, আয়রন। এরপর কি বলছে, এ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের একটি মৌল আয়রনের সর্বশেষ শক্তি স্তর ডি অরবিটালে 6টি ইলেকট্রন আছে, উদ্দীপকের A2+ আয়নটি ইলেকট্রন ত্যাগে সক্ষম, ইলেকট্রন গ্রহণে সক্ষম, আকারে এ অপেক্ষা ছোট। আচ্ছা A2+ আয়ন, তার মানে এখানে আয়রনের কথা বলতেছে, তার মানে Fe2+। Fe2+ কে একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, হ্যাঁ ত্যাগ করতে পারে। Fe2+ একটি ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হতে পারে। আচ্ছা এরপরে কি বলছে, ইলেকট্রন গ্রহণে সক্ষম, হ্যাঁ গ্রহণ করতে পারে, হ্যাঁ পারে।
Fe2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রনে নিরপেক্ষ পরমাণুতে পরিণত হতে পারে। হ্যাঁ, আকারে অপেক্ষা ছোট। আমরা জানি যে ক্যাটায়ন যারা আছে ক্যাটায়নের আকারটা অবশ্যই ছোট হয়। ক্যাটায়নের আকার নিউট্রাল অ্যাটম থেকে ছোট হয়। ছোট অর্থাৎ ধরো A আর An+, এটার মধ্যে কারটা আকার ছোট হবে? অবশ্যই An+। তাহলে আকারে A অপেক্ষা ছোট, A2+ অবশ্যই অপেক্ষা ছোট, তার মানে 1 2 3 তিনটাই সঠিক। ওকে, পরেরটা কি বলছে দেখো, পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। ওকে, চলো আলোচনা করি ব্যতিক্রম কি আছে দেখি। ব্যতিক্রম কি আছে? ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুসারে গ্রুপ নির্ণয় কোন মৌলটি ব্যতিক্রম। দেখো গ্রুপ নির্ণয় কোনটার ব্যতিক্রম? দেখো হিলিয়ামেরটা, হিলিয়াম 1s2, তাই গ্রুপটা কি হওয়ার কথা ছিল? ওই যে দেখাইছিলাম না, দ্বিতীয় নম্বর গ্রুপ হওয়ার কথা ছিল না হিলিয়ামের, কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস বলে একে কত নম্বর গ্রুপে দেওয়া হয়? এটা গ্রুপ চলে যায় 18, অর্থাৎ এর গ্রুপ 2 হওয়ার কথা থাকলে ওই গ্রুপ চলে যায় 18তে। ব্যতিক্রম এটা। ওকে, পরেরটাতে দেখো মৌলের পর্যায়বৃত্ত ধর্মে চলে আসছি। কোনটির ধাতব ধর্ম বেশি? আচ্ছা, একবারে আমি একটা উত্তর দিব, প্যাটার্ন বলবো, সেটা তুমি মনে রাখবা, সব কিছু একবার হইতে যাবে। দেখো একটা গ্রুপের উপর থেকে যদি নিচে আসি, একটু আগে তো আমরা ওই যে ফার্স্টে ইসের থেকে বুঝে আসলাম না, ইলেকট্রন অ্যাফিনিটি, সেম কনসেপ্টে বুঝবো। একটা গ্রুপের উপর থেকে যদি নিচে যাও, শক্তি স্তর বাড়তে থাকে, শক্তি স্তর যদি বাড়ে শিল্ডিং ইফেক্ট বাড়তে থাকে, শিল্ডিং ইফেক্ট যদি বাড়ে কার্যকরী যে আকর্ষণ বল সেটা কমতে থাকে, আকর্ষণ বল কমতে থাকে, আকর্ষণ বল যদি কমে তোমার হচ্ছে রেডিয়াস কি হবে? পর্যায়বৃত্ত ধর্ম, রেডিয়াসটা বাড়তে থাকবে। আচ্ছা, এবার আয়নীকরণ শক্তির ব্যাখ্যাটা দিব। ভাই আয়নীকরণ শক্তি কি ছিল? আয়নীকরণ শক্তিটা ছিল যে কোনো একটা তোমার হচ্ছে গ্যাসীয় বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন সরিয়ে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তিটা তোমার দিতে হয়, সেটা শক্তি দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? কারণ ওই যে এখানে দেখো সেন্টারে পজিটিভ আর এখানে তোমার সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন ছিল, এদের মধ্যে কি আকর্ষণ আছে? সো ইলেকট্রনটা বের করতে গেলে কি আকর্ষণটাকে ব্রেক করতে হবে। ব্রেক করার জন্য কি দরকার? বাইরে থেকে এনার্জি দিতে হবে, শক্তি দিতে হবে। অর্থাৎ এই আকর্ষণ বলটা যত বেশি হবে শক্তি দেওয়া লাগবে তত বেশি, আকর্ষণ বল যত কম শক্তি তত কম দিতে হবে। অর্থাৎ এনার্জিটা যত কম দিবা আয়নীকরণ শক্তির মানটা কি তত কমে যাচ্ছে। অর্থাৎ কম শক্তি দিলে আয়নীকরণ শক্তির মান কমে, অর্থাৎ ইলেকট্রনটা বের করা কি ইজিয়ার। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে আমরা কি দেখতেছি? কার্যকরী নিউক্লিয় বলটা কমে যাচ্ছে। কার্যকরী নিউক্লিয় বল কমে যাওয়া মানে কি? ওই সেন্টারের পজিটিভ চার্জের সাথে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনটা তোমার কম শক্তি দিয়ে আবদ্ধ হচ্ছে, মানে শক্তিমাত্রাটা কমতে থাকতেছে, অর্থাৎ বন্ধনটা দুর্বল হচ্ছে। তার মানে ইজিলি ইলেকট্রনটা কম শক্তি দিয়েই তুমি বের করতে পারবা। তাহলে কি হবে? আয়নাইজেশন এনার্জিটা কমে যাবে। বুঝতে পারছো? তাহলে আয়নাইজেশন এনার্জিটা কমে যাচ্ছে। আর ইলেকট্রন অ্যাফিনিটিটা কি হচ্ছে? আমরা আগেই দেখে আসছি, ইলেকট্রন অ্যাফিনিটিটাও কমে যাবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, মিল আছে। দেখো মিল কিভাবে আসে? আচ্ছা, মিল কিভাবে আসে আমরা একটু দেখতে থাকি, ঠিক আছে? ধাতব ধর্ম। ভাই ধাতুর ধর্ম জিনিসটা কি? ধাতুর ধর্মই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম ত্যাগ করে, ম্যাগনেসিয়াম ত্যাগ করে, ক্যালসিয়াম ত্যাগ করে। ধাতুর ধর্ম ইলেকট্রন ত্যাগ করা। তাহলে যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, যত সহজে যে যত ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার ধাতব ধর্ম তত বেশি। ভাইয়া ভাতব ধর্ম ডিপেন্ড করবে কিসের পর? ইলেকট্রন ত্যাগ করা ডিপেন্ড করে কিসের উপর? আয়নাইজেশন এনার্জির উপর। আয়নাইজেশন এনার্জি কম হওয়া মানে কি? আয়নাইজেশন এনার্জি কম হওয়া মানে সে সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে সহজ ইলেকট্রন যদি ত্যাগ করতে পারে, তাহলে ধাতব ধর্ম বাড়লো নাকি কমলো? ধাতব ধর্ম বেড়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে আয়নাইজেশন এনার্জি কমলো, তার মানে গ্রুপের উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়লো। এবার দেখো ধাতব ধর্ম অধাতব ধর্ম কি অপোজিট না? ধাতব ধর্ম বাড়লে অধাতব ধর্ম কমবে, ধাতব ধর্ম কমলে অধাতব ধর্ম বাড়বে। আমি বোঝাই দিতে পারি কিভাবে জানো? দেখো অধাতব ধর্ম কি? ইলেকট্রন গ্রহণ করা, যেমন ক্লোরিন করে, ফ্লোরিন করে, ইলেকট্রন গ্রহণ করে। তো দেখো ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে আমরা কি বুঝাচ্ছিলাম? ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, ইলেকট্রন গ্রহণ যে করতে যাচ্ছে তার প্রতি আকর্ষণ, এটা বোঝাচ্ছিলাম। তো মানে বেসিক্যালি এটাই বোঝাচ্ছিলাম। ইলেকট্রন অ্যাফিনিটি কমে যাওয়ার অর্থ কি? তার প্রতি ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন কম, মানে সে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। ইলেকট্রন যদি গ্রহণ করতে না চায়, একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে, যদি ইলেকট্রন গ্রহণ করতে নাই চায়, তাহলে অধাতব ধর্মই তো ইলেকট্রন গ্রহণ করা। তার মানে কি? অধাতব ধর্মটা কমে গেল। তাহলে গ্রুপের উপর থেকে নিচে গেলে অধাতব ধর্মটা কি হচ্ছে ভাইয়া? অধাতব ধর্ম কমে যাচ্ছে। বুঝছো? আচ্ছা, এবার যদি পর্যায়ের কথা বলতাম, পিরিয়ড, এটা বাম থেকে ডানে গেলে কি হয়? সেম কথা, চার্জ বাড়তেছে। আগে যে বুঝায় আসছি,
চার্জ বাড়তেছে, এফ নেটটা বাড়তেছে। এফ নেট যদি বাড়ে তার মানে কি সেন্টারের পজিটিভ চার্জ অর্থাৎ নিউক্লিয়াসের সাথে ভ্যালেন্স শেলের ইলেকট্রনের আকর্ষণ বলটা বাড়তেছে, ভ্যালেন্স শেলের নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। আর ভ্যালেন্স শেলের নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেড়ে যাওয়া মানে কি, বেড়ে যাওয়া মানে কি ইলেকট্রনটা টাইটলি ধরে আছে, টাইটলি স্ট্রং একটা অ্যাট্রাকশন ফোর্স দিয়ে ধরে আছে। তার মানে কি হবে, ইলেকট্রনটা তুমি সহজে বের করতে চাইবা না, বের করতে চাইবা না। ইলেকট্রনটা বের করতে গেলে এনার্জি দেওয়া লাগবে বেশি, তাই না? বের করতে গেলে এনার্জি বেশি দেওয়া লাগবে, এনার্জি বেশি দিলে আয়নাইজেশন এনার্জি কি হলো, বেড়ে গেল। তার মানে আয়নাইজেশন এনার্জি বাড়বে। সেম ভাবে বাম থেকে যদি ডানে যাও, বাম থেকে যদি ডানে যাও ভাইয়া, তাহলে কি হচ্ছে, ওই যে ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনটা বাম থেকে ডানে গেলে এই যে সেন্টারের পজিটিভ চার্জের সাথে ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা কি হচ্ছে, আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে, আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। তার মানে এই পজিটিভ চার্জ চায় ইলেকট্রনের প্রতি একটু ভালোবাসা করতে, নিজের ইলেকট্রনকেও চায়, অন্য একটা নেগেটিভ ইলেকট্রনের প্রতি তার আকর্ষণটা বেশি, তাহলে ইলেকট্রনটা সে গ্রহণ করতে চাইবে। তার মানে ইলেকট্রন অ্যাফিনিটিটাও বেড়ে যাবে। আচ্ছা এবার বলো, আয়নাইজেশন এনার্জি বেড়ে যাওয়া মানে কি ইলেকট্রন ত্যাগ করতে সমস্যা হওয়া, কঠিন হওয়া, ডিফিকাল্টিস ফেস করা, এনার্জি বেশি দেওয়া। আর ইলেকট্রন যদি ত্যাগ করতে কঠিন হয়, যদি ত্যাগ করতে নাই চাই, তাহলে তার ধাতুর ধর্ম বাড়বে নাকি কমবে? ধাতুর ধর্ম ইলেকট্রন ত্যাগ করা, তাহলে যেখানে ইলেকট্রন ত্যাগ করা কঠিন সেখানে ধাতুর ধর্ম কম, তার মানে ধাতুর ধর্মটা কমে যাবে। ভাইয়া সিম্পল হিসাব। এবার ধাতব ধর্ম যদি কমে তাহলে অধাতব ধর্মটা কি বাড়ে, অধাতব ধর্ম বাড়ে। বুঝছো? সে একবারে সব পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করে দিলাম। ওকে ডান। তাহলে এবার দেখো কোশ্চেনটা, দেখো কোশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাবে, যাবে না? কোশ্চেনটা ইজিলি সলভ হয়ে যাবে, দেখো ইজিলি আমরা সলভ করে ফেলতে পারবো কোশ্চেনটা। কই গেল? আচ্ছা কোনটির ধাতব ধর্ম বেশি? দেখো হিলিয়াম আছে, স্ট্রনশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। হিলিয়াম পর্যায়ের একেবারে বাম ডানে আছে, একেবারে ডানে। ডানে গেলে কি আমরা কি দেখে আসলাম, ডানে হচ্ছে বাম থেকে ডানে গেলে আয়নাইজেশন এনার্জিটা বাড়ে, তার মানে কি ধাতুর ধর্ম কমে, তাহলে হিলিয়াম তো হবেই না। তাহলে এই তিনটার মধ্যে হবে। আর হিলিয়াম তো এমনিও ধাতু না, ধাতুর ধর্ম আসবে কেমনে? এগুলো ট্রিক্স। স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো ধাতু, তাই গ্রুপ 2 এর মৌল, তাই না? তো গ্রুপ 2 এর কি ছিল দেখো তো, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, তাই না? এটা ছিল। তাহলে উপর থেকে নিচে গেলে কি হয়, আয়নাইজেশন এনার্জি কমে, ধাতব ধর্ম বাড়ে। তাহলে নিচে যে আছে তার ধাতব ধর্ম বেশি। তাই এর মধ্যে সব নিচে কি আছে, স্ট্রনশিয়াম। কারেক্ট অ্যান্সার কি স্ট্রনশিয়াম, অপশন বি। বুঝতে পারছো? বোঝা গেছে? পরেরটা চলো। আচ্ছা তো চলো এখন এই কোশ্চেনটা সলভ করি। নিচের কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তাই বলছে না? খুব সহজ কথা। তো দেখো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা গ্রুপ 2 তে আছে। সালফার কোথায় আছে? সালফার কোথায় আছে? সালফার কিন্তু ডানে আছে, ডানে। কারণ কি, পি ব্লক মৌল না? পি ব্লক মৌল কত নম্বর গ্রুপে আছে বলো তো? সালফার 16 নম্বর গ্রুপে, 16তে আছে, মানে ডানে আছে, তাই না? ডানে আছে সালফার। তার থেকেও ডানে কি আছে? তার থেকেও ডানে আছে ব্রোমিন। তাহলে বাম থেকে ডানে গেলে কি হয়, ব্যাসার্ধ বাড়ে নাকি কমে? বাম থেকে ডানে গেলে ব্যাসার্ধ কমে। তাহলে অবশ্যই সালফার ব্রোমিন হবেই না। বামে আছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, এই দুটার মধ্যে হবে। এখন এই দুটার মধ্যে কি হবে, একই গ্রুপের মৌল, আমরা জানি একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধ বাড়ে। তো নিচে কি আছে, ক্যালসিয়াম। তো কারেক্ট অ্যান্সার কি হবে, ক্যালসিয়াম। বুঝতে পারছো? আচ্ছা চলো পরেরটাতে চলে যাই। পরেরটাতে কি বলছে দেখো, পরেরটাতে বলছে কোন মৌলের আকার ছোট? কোন মৌলের আকার ছোট? একই টাইপের কোশ্চেন, ইজিলি সলভ করতে পারবা, আমি দেখাচ্ছি না, সব একই টাইপের কোশ্চেন, একই পদ্ধতিতে সলভ করবা। এরপরে কি বলছে দেখি, পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে চলে যাই। দাঁড়াও, আচ্ছা কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি? একই, দেখাচ্ছি না, পারবা সলভ করতে। এগুলো তোমাদের দিয়ে দিব, স্লাইড থাকবে, সলভ করে ফেলবা। আচ্ছা কোনটির আয়নীকরণ শক্তি কম? আচ্ছা এটা একটু আয়নীকরণ শক্তিটা দেখি। আয়নীকরণ দেখো একই গ্রুপের আছে, একই গ্রুপের, তো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, কমে যায় না? তাহলে যে সব থেকে নিচে আছে তার আয়নীকরণ শক্তি সব থেকে কম। সব থেকে নিচে কে থাকে? সব থেকে নিচে কে থাকে? কে থাকে? তোমার রেডিয়াম থাকে। আয়নীকরণ শক্তি কম রেডিয়ামের। ঠিক আছে, আমি এরপর এটা নেমোনিক দিয়ে দেবো, সমস্যা নেই। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? সবচেয়ে কম ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম কখন হবে? যারা পর্যায়ের বামের দিকে আছে তাদের ইলেকট্রন আসক্তি সব থেকে কম হবে। বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। তো বামের দিকে কে আছে দেখো তো? ও এরা একই গ্রুপের। তাহলে একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে নাকি কমে? কি হয়, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তি কমে। তাহলে যে নিচে আছে তার ইলেকট্রন আসক্তি কম, কে? রেডিয়াম। একই কোশ্চেন, এগুলো পারবা। কোনটি আসক্তিহীন? দেখো গ্রুপ 18-এ যারা আছে প্রত্যেকে আসক্তিহীন। কেন বলতো? গ্রুপ 18-এ দেখবা সবাই নিশ্চয় স্থিতিশীল অবস্থায় আছে। হিলিয়াম দ্বিত্ব গঠন করে 2 1s2,
অরবিটাল পূর্ণ স্থিতিশীল, পূর্ণ অর্ধপূর্ণ নীতি অনুসারে। বাদ বাকি যারা আছে সবার দেখবে 8টা 8টা করে ইলেকট্রন। নিয়ন 8টা, আর্গন 8টা, তার মানে অষ্টক তত্ত্ব মেনে চলতেছে, স্থিতিশীলতা লাভ করছে। তো স্থিতিশীলতা তো আছেই। আমরা একটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কেন করে? যৌগ গঠনের জন্য। যৌগ গঠন কেন করতেছে? স্থিতিশীলতা লাভের জন্য, অষ্টক তত্ত্ব মেনে চলার জন্য, বা সে মোর স্ট্যাবল বা স্থিতিশীল অবস্থায় যাওয়ার জন্য। তো যারা স্থিতিশীল আছেই তাদের কেন আবার স্থিতিশীলতা লাভ করতে হবে? ইলেকট্রন গ্রহণও করবে কেন, ত্যাগও করবে কেন? তার মানে তারা কোনো বিক্রিয়ায় অংশই করতে চায় না, অর্থাৎ তারা আসক্তিহীন। বুঝতে পারছো? তো এই জন্য দেখবে এরা কারোর সাথে যুক্ত হতে চায় না, তাই এদের যোজনী বলা হয়, গ্রুপ 18 যারা আছে এদের যোজনী বলা হয় শূন্য। যোজনী কত? শূন্য। এবং এদের আরেকটা নামও আছে অভিজাত মৌল, যেটাই বলুক, বা নোবেল গ্যাস। ঠিক আছে, অভিজাত মৌল বা নোবেল গ্যাস। এরা কারা? নিয়ন। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো নিচের কোন মৌলটি অধিকতম তড়িৎ ঋণাত্মক? সেম কথা, সেম। তড়িৎ ঋণাত্মকতার ব্যাখ্যা যদি তুমি দিতে চাও তাহলে কি হয় দেখো, বাম থেকে যখন ডানে যাচ্ছিল একটা গ্রুপের, একটা পর্যায়ের ধরো, আগে গ্রুপ ধরি, একটা গ্রুপের উপর থেকে যদি নিচে যাও তাহলে কি হয়? আলটিমেটলি কি হচ্ছিল যে আগের সব ব্যাখ্যা আছে, এফ নেট বাড়তেছে, এফ নেট কমতেছে, আকর্ষণ বল। আচ্ছা, আকর্ষণ বল যদি কমে, তড়িৎ ঋণাত্মকতা কি ছিল? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন ওই ইলেকট্রন জোড়কে পরমাণু কর্তৃক টানাটানির যে ক্ষমতা, তার মানে মনে করো এই এ আর বি একটা ইলেকট্রন শেয়ার করছে, এখন এই ইলেকট্রন জোড় কে কত টেনে রাখতে পারে, সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন এই ইলেকট্রন কে টেনে রাখবে, কে কতটুকু টেনে রাখবে, সেটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? কিসের পরে বলো? ইলেকট্রন নেগেটিভ পজিটিভ, তাহলে কে কতটা পজিটিভ দিয়ে টানতে পারতেছে সেটার উপরে। এখন উপর থেকে নিচে গেলে যদি এফ নেটটা কমে, আকর্ষণ বল কমে, তার মানে কি ওই সেন্টারের নিউক্লিয়াসের ইলেকট্রন নেগেটিভ চার্জের প্রতি আকর্ষণ আস্তে 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 কমতেছে। তাহলে আকর্ষণ যদি কমে তাহলে ইলেকট্রনকে কেউ নিজের দিকে বেশি টেনে রাখতে পারবে? পারবে না। তাহলে টানাটানি ক্ষমতা কমে যাচ্ছে, টানাটানি ক্ষমতা কমলে কি তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন নেগেটিভিটি কমবে। ঠিক আছে। আর যদি একটা পর্যায়ের বাম থেকে জানা দাও তাহলে কি হচ্ছে? পর্যায়ের বাম থেকে ডানে গেলে অবশ্যই এফ নেট বাড়তেছে, তার মানে কি ইলেকট্রনটি নিজের দিকে সে টেনে রাখতে পারবে, টানাটানি ক্ষমতা বাড়তেছে, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। বুঝতে পারছো? তাহলে কোনটা অধিক তড়িৎ ঋণাত্মক? আর এবং আমরা একটা জিনিস মাথায় রাখবা, এটাতে মনে রাখবা এফ ও এন, ফোন, এটা আমি ফোন দিয়ে মনে রাখি, ফোন। এই ফোন হচ্ছে সব থেকে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল। ফ্লোরিন সব থেকে বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0, অক্সিজেনের হচ্ছে 3.5, নাইট্রোজেনের হচ্ছে 3.0। ফোন এটা হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল, তো ফ্লোরিন হবে। পর্যায় সারণীর সব থেকে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌলই হচ্ছে ফ্লোরিন। ঠিক আছে। আচ্ছা, এবার পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে যাই, দেখো তড়িৎ ঋণাত্মকতা যে ব্যাখ্যা পারবা, আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল? এ বি প্রতীকী অর্থে ব্যবহৃত। আচ্ছা, বি তো নাই, এখানে জি। আচ্ছা, এটা জি। আচ্ছা, তো দেখো এখানে জিটি ক্লোরিনের আগে, তার মানে এটা কি ফ্লোরিন, এটা অক্সিজেন, অক্সিজেনের পরে কি আসে? সালফার, সালফার। এখন কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল বলো তো? ফ্লোরিন আছে, এটা আনডিরেক্টলি ফ্লোরিন হবে, তার মানে হচ্ছে জি হবে, জি হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, ওকে, তো চলো পরেরটাতে চলে যাই। পরের কোশ্চেনে কি বলছে? এক্স ওয়াই ও জেড প্রতীকী অর্থে ব্যবহৃত উদ্দীপকের ওয়াই মৌলটি পর্যায় সারণী কোন গ্রুপের? ওয়াই। আচ্ছা, কার্বন, এক্স ওয়াই জেড, তাহলে এটা যদি কার্বন হয় এটা তাহলে কি হবে? কার্বনের পরে কি আছে? নাইট্রোজেন, নাইট্রোজেনের পরে কি আছে? অক্সিজেন। অক্সিজেন কোন গ্রুপে অবস্থিত ভাইয়া? কোন গ্রুপ? অক্সিজেন 16তে না? 1s2 2s2 2p6, সরি 1s2 2s2 2p হচ্ছে 4, তাহলে 4 আর 2 s আর p, 4 আর 2 6 যোগ 10 16। আমি এরপর একটা নেমোনিক তোমাদের দেখাই দিচ্ছি যেন সবকিছু পারো। 16। ঠিক আছে, বড় হবে না। পরেরটাতে চাই, একই টাইপের কোশ্চেন, আর দেখাচ্ছি না, সলভ করতেছি না। পরেরটাতে দেখো একই কোশ্চেন, দেখাচ্ছে না। ওকে, এসব প্রতীকী জেডের মৌলের ভর সংখ্যা পারবা, এগুলো বক্সের কোশ্চেন, আর দেখাচ্ছে না, পারবা, এগুলো পারবা। আচ্ছা, ক্ষার ধাতু সমূহের বহিস্থ ইলেকট্রন সংখ্যা কত? ক্ষার ধাতু, ক্ষার ধাতু মানে কি? আর গ্রুপ এক, তো গ্রুপ একে দেখো লিথিয়াম 1s2 2s1, লিথিয়াম সোডিয়াম, সোডিয়ামের কি 1s2 2s2 2p6 3s1। প্রত্যেকটার ক্ষেত্রে দেখবা পটাশিয়ামেরটা যদি দাও এই ক্ষেত্রে একই আছে, 4s1 হয়ে যাচ্ছে, 4s1। মানে প্রত্যেকটার ক্ষেত্রে যেটা হয় দেখবা s1টা কমন, গ্রুপ একে ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ এক, s1টা কমন, বাট চেঞ্জ হচ্ছে কি এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে ভ্যালেন্সিয়াল শক্তি স্তর চেঞ্জ হচ্ছে। লিথিয়ামের ক্ষেত্রে 2, সোডিয়ামের ক্ষেত্রে 3, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 ছিল, এটা 4, মানে 1 2 3 4 হয়ে কমতেছে। 1 2 3 4 শক্তি স্তরটা ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল এখানে আমরা কি দিয়ে প্রকাশ করি? n, প্রধান শক্তি, প্রধান কোয়ান্টাম সংখ্যা ns1।
ঠিক আছে, তাহলে ক্ষার ধাতু সমূহের বহিস্থ ইলেকট্রনের যে সাধারণ রূপ সেটা হচ্ছে NS1। তাহলে বহিস্থ ইলেকট্রন সংখ্যা কয়টা দেখো 1, এই যে NS1 একটা, ঠিক আছে, ওই একটাই ত্যাগ করে। এরপরে কি নিচের কোন মৌলটি ক্ষার ধাতু? গ্রুপ 1 এর যারা আছে, একে কে আছে? রুবিডিয়াম। ওকে, এরপরে দেখো, এরপরে কি বলছে? কোনটি মৃৎক্ষার ধাতু? মৃৎক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 2 কে আছে স্ট্রোনশিয়াম। এখন আমি একটু তোমাদের এই গ্রুপগুলা সম্পর্কে একটু কিছু জিনিস লিখে দিই, একটু লিখে নাও। হ্যাঁ, দেখো গ্রুপ 1 যারা আছে, গ্রুপে 1 যারা আছে এদেরকে বলা হয় ক্ষার ধাতু বলা হয়, বুঝছো? এদেরকে ক্ষার ধাতু বলা হয়, ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতুর এখানে আমরা যে নেমোনিকটা মনে রাখবো সেটা হচ্ছে, দেখো নেমোনিক যেটা মনে রাখবো গ্রুপ 1 এর ক্ষেত্রে হে লি না কে রুবি, হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বুঝছো? আচ্ছা, তার মানে হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো মনে রাখবা কিন্তু, বুঝছো? এগুলা ট্রিক্স, ওই যে ম্যাজিক নাম্বারও ইউজ করতে গেলে এগুলো কিন্তু কাজে লাগবে। প্রথম মৌল না জানলে ম্যাজিক নাম্বার ইউজ করতে পারবে না, এই জন্য আমি দেখাচ্ছি। গ্রুপ 2টা দেখো, বিরিয়ানি, বিরিয়ানি, মোগলাই, বিরিয়ানি, মোগলাই, কাবাব, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে সরিয়ে বাটিতে রাখো, সরিয়ে বাটিতে রাখো, সরিয়ে বাটিতে রাখো, ঠিক আছে? তাহলে বিরিয়ানি প্রথমেতে কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, কাবাব ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনশিয়াম, বাটিতে বেরিয়াম, রাখোতে হচ্ছে রেডিয়াম, বুঝছো? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে গ্রুপ 13। গ্রুপ 13 দেখো, গ্রুপ 13, গ্রুপ 13 এ কি হবে? গ্রুপ 13 হচ্ছে বর, বর এলো গেল, বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড। বর, বোরন, অ্যালুমিনিয়াম, গেল গ্যালিয়াম, ইন্ডিয়াম, তারপর হচ্ছে থ্যালিয়াম, টিএল, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ 14। গ্রুপ 14, 14 এ কি আছে? এই যে প্রথম মৌলটা জানলে কিন্তু ওই যে তুমি সব ওই ম্যাজিক নাম্বার দিয়ে বের করতে পারবা, বুঝছো? আচ্ছা, 14 এ কি আছে দেখো, বোরন, তারপরেরটা বোরনের, বোরনের পরে কি আসে? বোরনের পরে কি আসে? বোরনের পরে আসে তোমার 5, 6 কার্বন। ছি ছি, ছি ছি, জেনে শুনে পালালে, জেনে শুনে পালালে, বুঝছো? তার মানে সি সি জার্মেনিয়াম, জেনে শুনে, স্টানাম টিন, পালালে পিপিলেট, বুঝছো? এরপর হচ্ছে গ্রুপ 15। গ্রুপ 15 এ কি আছে? কার্বন, কার্বনের পরে কে? নাইট্রোজেন, নাফিস, নাফিস আছে আন্টির বাসায়, নাফিস আছে আন্টির বাসায়, ঠিক আছে? তো নাইট্রোজেন, ফসফরাস, আন্টি, এন্টিমনি, স্টিবিয়াম, বাসায়, বিসমাত, বুঝছো? গ্রুপ 16, গ্রুপ 16 এ কি আছে? গ্রুপ 16 এ হচ্ছে ও, মানে তোমরা কয়দিন পরে এসএসসি পরীক্ষা দিচ্ছ ওইটাই, ও এসএসসি তে, ও এসএসসি তে পড়ে, ঠিক আছে? তাহলে ও কি? ও এস এসসি তে পড়ে, সেলেনিয়াম, পোলোনিয়াম। তো 17টা তো এমনিই পারবা হ্যালোজেন, আর 18 নাম্বার তো আগে লিখেই দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো এই নেমোনিক দিয়ে এগুলো কিন্তু মৌলগুলা মুখস্থ করে ফেলবা, তাহলে কি হবে? ওই যে পি ব্লক, এগুলো প্রত্যেকে পি ব্লক না? তো আর গ্রুপ 1 আর 2 তো এস ব্লক, ওটা তো বললাম। এস ব্লকেরটাও সেম ভাবে পারমাণবিক সংখ্যা বিয়োগ করে করে ম্যাজিক নাম্বার বের করতে পারবা। তো এই প্রত্যেকটা তুমি যদি প্রথম মৌলটা মনে রাখতে পারো, তাহলে এই সেলেনিয়াম, টেলিনিয়াম, পোলোনিয়াম, বিসমাথ যেটাই বলুক বের করতে পারবা। অর্থাৎ তোমাকে মনে করো বললো স্টিবিয়ামের বা এন্টিমনির পারমাণবিক সংখ্যা কত, তো তুমি একে ফার্স্টে কি মনে করবে? নেমোনিক। আচ্ছা, স্টিবিয়াম, তাইলে বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, এটা কি হবে? এটা তো 13 নম্বর গ্রুপের, তাই না? এটা হচ্ছে না।
তাহলে নাফিস আছে আন্টির বাসায়, নাফিস আছে আন্টির বাসায়, আন্টি এই তো এন্টিমনি স্টিবিয়াম। তাহলে এটা কত নম্বর গ্রুপের? গ্রুপ 15। তাহলে এবার তুমি নাইট্রোজেন থেকে শুরু হচ্ছে, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। এবার তুমি ওই যে সেই আমার যেই ম্যাজিক নাম্বার 8, 18, 18, 32 ওইটা দাও, দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো? অ্যান্ড এই নেমোনিকগুলো যদি গ্রুপ ওয়াইজ মনে রাখো, কোনো মৌলের আলটিমেটলি তোমার গ্রুপ বের করে দেখতে হবে না। ধরো তোমাকে বললো পোলোনিয়ামের গ্রুপ বের করো, তো তোমার অনেক ফ্রেন্ডরা কি করবে? পোলোনিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাইবে। আবার তো ইলেকট্রন বিন্যাস করতে গেলে পারমাণবিক সংখ্যা লাগে, পারমাণবিক সংখ্যা জানেও না, ইলেকট্রন বিন্যাস করতেও পারবে না, গ্রুপও বের করতে পারবে না। বাট তুমি তো পারমাণবিক সংখ্যাও বের করতে পারবা ম্যাজিক নাম্বার দিয়ে। আবার তুমি যদি এই নেমোনিক অনুসারে, সিকুয়েন্স অনুসারে মনে রাখো, যে দেখো কিভাবে মনে রাখবা, গ্রুপ 13 শুরু হয় কিন্তু বোরন, বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড, তাহলে বোরনের পরে কে? কার্বন, তার মানে ওটা কি? তাহলে ওটা 14 হবে, তার উপরে 14, সি জেনে শুনে পালালে। ওকে, আচ্ছা এরপরে কে? কার্বন, কার্বনের পরে কে? নাইট্রোজেন, তার মানে গ্রুপ 15, 14 15, নাফিস আছে আন্টির বাসায়। এরপরে কে ভাইয়া? এরপরে কে? নাইট্রোজেনের পরে অক্সিজেন, তার মানে আগে 15, এবার অক্সিজেন এটা কি 16, তাহলে ও এসএসসি তে পড়ে, এই যে পড়ে পোলোনিয়াম, এটা তাহলে 16 নাম্বার গ্রুপ। শেষ, একবারে দাগাই দিতে পারবা। বুঝছো? তাহলে কোনটা মৃৎখাত ধাতু? গ্রুপ 2, এই যে স্ট্রনশিয়াম, পারবো আমরা। এরপরে কি বলছে দেখো, কোনটি মৃৎখাত ধাতু? একই কোশ্চেন। ক্যালসিয়াম। কোনটি মুদ্রা ধাতু? এটা মনে রাখো, মুদ্রা ধাতুর গ্রুপটা হচ্ছে গ্রুপ 11। গ্রুপ 11 হচ্ছে মুদ্রা ধাতুর গ্রুপ, এটা মাথায় রাখতে হবে। কপার, সিলভার আর হচ্ছে সোনা, এই তিনটা হচ্ছে মুদ্রা ধাতু। বুঝছো? তাহলে এর মধ্যে কি আছে? কপার। লবণ উৎপাদনকারী, এটা হচ্ছে হ্যালোজেন, গ্রুপ 17। গ্রুপ 17 যারা আছে এরা হচ্ছে লবণ উৎপাদনকারী, হ্যালোজেন। তো কারা? হ্যালোজেনে কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা। নিষ্ক্রিয় ধাতু, নিষ্ক্রিয় ধাতু বলছে, ও আচ্ছা নিষ্ক্রিয় ধাতু বলছে, নট গ্যাস, এটা কিন্তু গোলাই ফেলো না, ধাতু বলছে, নিষ্ক্রিয় ধাতু। ধাতুর মধ্যে নিষ্ক্রিয় কি হয়? ধাতুর মধ্যে নিষ্ক্রিয়টা হচ্ছে সোনা, অরম। ওই যে তোমরা যদি ধাতুর সক্রিয়তার সিরিজটা পড়ো তাহলে দেখবা তোমার হচ্ছে সোনাটা একেবারে শেষে আছে, একেবারে নিচের দিকে আছে। বুঝছো? যে লি কে কে নাম এক গাইবার এলো, যেন সোনা যেন ফিরে পাবে হায়, কুলাঙ্গার হাবলু আজ পিটাবে আমায়, আমায় আয়, সোনা, অরাম। ঠিক আছে? এই এটা সব থেকে সক্রিয়তার সিরিজে সব থেকে নিচে থাকে, তাই এটা একেবারে নিষ্ক্রিয় ধাতু। প্লাটিনাম আর সোনা, অরাম যেটা, এটা নিষ্ক্রিয় ধাতু হয়, এটা লিখে রাখো। ঠিক আছে? প্লাটিনাম, প্লাটিনাম আর সোনা দুটোই নিষ্ক্রিয় ধাতু। ওকে, এরপরে কি আছে দেখি, 58, 59 পরের কোশ্চেনটাতে চলে যাই। পরের কোশ্চেন, নিচের কোনটি ডি ব্লক মৌল? ডি ব্লক মৌল 21 থেকে 30-এর মধ্যেই আমাদের সচরাচর আছে, টাইটানিয়াম। আচ্ছা এরপরে কি বলছে? অবস্থানান্তর মৌল কয়টি? দেখো এই যে আয়রন, জিঙ্ক, স্ক্যান্ডিয়াম, এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, এস ব্লক আয়রন। ওকে, তো শেষ আমাদের মোটামুটি। তাহলে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে কবে? এফআরবিতে দেখা হচ্ছে আবার একটা ক্লাসে। সো এমসিকিউ সিরিজটা ভালো মতো দেখো, ট্রিজগুলো অ্যাপ্লাই করো, আর এটা সিকিউ সিরিজটা মাস্ট দেখবা, সেখানে কিন্তু আমরা আরো ডিটেলসে কিছু জিনিস পেতে আলোচনা করব। ভালো মতো এক্সাম দাও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে এফআরবির ক্লাসরুমে।